বেশ, তবে স্টার্ট করা যাক। তোরা কি দেখে এসেছিস কাইনেটিক্সটা? মানে কাইনেটিক্সটা মোটামুটি দেখে এসেছিস যেটুকু পড়িয়েছে? হ্যাঁ, দেখে এসেছি মোটামুটি। হুম যেগুলো হুম, দেখেছি। বেসিক জিনিসপত্রগুলো কয়েকটা দেখে এসেছি। বেশ। আচ্ছা বল, আগের দিনের পড়া থেকে কোনো প্রবলেম থাকলে বল। আমি যে হুম, আর্নিয়াস থিওরিটা পড়িয়েছিলাম সেখান থেকে যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে। আপাতত নেই, আমি পরে যাবো। তোর কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, যে কোনো কারণেই হোক। এটা তাহলে আমার ওই ফোনের মাইকের গন্ডগোল। ওই ভিডিও কল করেছিলাম তোমাকে যেদিনকার, ওদিনকারও হচ্ছিল। তবে থেকে এটাই হচ্ছে। মানে তোর কি হেডফোন রয়েছে? তাহলে একটু কানেক্ট না, করে নে। আমি হেডফোন ছাড়াই কথা বলছি। না, আমি সেটাই বলছি যে হেডফোন কানেক্ট করলে কি সুবিধা হয়? দাঁড়াও একটা সেকেন্ড করে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। এবার কি আগের থেকে স্পষ্ট আসছে? হুম, আসছে, স্পষ্ট আসছে। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের কাইনেটিক্সে যে একটা কনসেপ্ট বাকি আছে পড়ানো, সেটার নাম হচ্ছে মলিকুলারিটি বা আণবিকতা। ব্যাপারটা কি আণবিকতা? ব্যাপারটা কি বা মলিকুলারিটি? আহ কোনো একটি রিয়াকশনের, কোন একটি রিয়াকশন ঘটতে যতগুলি নাম্বার অফ স্পিসিস, স্পিসিস বলতে এখানে এটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, ফ্রি রেডিক্যালও হতে পারে, মানে মূলকও হতে পারে। এগুলোকে ইন জেনারেল বলছি স্পিসিস, ঠিক আছে? এর কোন একটি রিয়াকশন ঘটতে যতগুলো নাম্বার অফ স্পিসিস এর পার্টিসিপেশন দরকার, তাকে ওই রিয়াকশনের আণবিকতা বা মলিকুলারিটি বলে। উদাহরণ দিয়ে বুঝিয়ে বললে বুঝতে পারবি। ফর এক্সাম্পল, ধর একটা রিয়াকশন ঘটছে যেখানে এ এই জিনিসটা থেকে ডিরেক্টলি, ঠিক আছে, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার বি তৈরি হচ্ছে, এবং এটা ওয়ান স্টেপে ঘটছে। মানে একটা কিছু আছে, সেটা কোনো একটা ভাবে বদলে গিয়ে অন্য একটা কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটার জন্য এমন নয় যে দুটো এ মলিকিউল লাগছে বা দুটো এ লাগছে, একটা এ থেকেই বদলে কিছু একটা চেঞ্জ হয়ে বি তৈরি হচ্ছে। তাহলে এইরকম ভাবে যদি কোনো রিয়াকশন হয়, এর মলিকুলারিটিকে আমরা বলবো, যদি আমি এখানে মলিকুলারিটি লিখি, এটা হবে এক। যদি এরকম হয় যে এ প্লাস বি, এদের সংঘর্ষ হচ্ছে এবং এদের সংঘর্ষের জন্য সি তৈরি হচ্ছে, বা এ প্লাস এ, সেটার জন্য ডি তৈরি হচ্ছে, কথার কথা বলছি। দুটো এ মলিকিউল বিক্রিয়া করে ডি তৈরি করছে, বা একটা এ একটা বি মলিকিউল বিক্রিয়া করে সি তৈরি করছে। তাহলে সেক্ষেত্রে মলিকুলারিটি কত হবে না? দুই। কেন? না, দুটো স্পিসিস দরকার এই স্টেপে বিক্রিয়াটা ঘটতেছে। এগুলো প্রত্যেকটা ওয়ান স্টেপ। কেন ওয়ান স্টেপ বলছি সেটা একটু বাদে বুঝতে পারবে। মানে যদি ওয়ান স্টেপে হয় তবেই, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয় যে এ প্লাস বি প্লাস সি, এটা মিলিয়ে কিছু একটা এফ তৈরি হচ্ছে, তাদের মলিকুলারিটি কত হবে? তিন। তার মানে বলতে চাইছি যে কোনো একটা বিক্রিয়ার, তাদের কোনো একটা ওয়ান স্টেপ বিক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। একটু বাদে বোঝাবো কেন গুরুত্বপূর্ণ। কোনো একটা ওয়ান স্টেপ বিক্রিয়া, সেটা ঘটতে যে কটা স্পিসিস একসাথে এসে জুড়ে বা মানে ধাক্কা লেগে বা যা হোক করে নতুন জিনিসটা প্রোডাক্টটা তৈরি হবে, ওই যে কটা স্পিসিস দরকার, সেই সেই নাম্বার অফ স্পিসিসকে বলছে ওই বিক্রিয়ার আণবিকতা। এখান থেকে বুঝতেই পারছিস যে আহ,
আমি যদি বলি ইম্পর্টেন্ট পয়েন্ট, এক নম্বর হচ্ছে আণবিকতা, আমি যদি ইংলিশ লিখি মলিকুলারিটি ক্যান ওনলি বি পজিটিভ ইন্টিজার। তাহলে আণবিকতার মান সবসময় এক পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক হবে। তার কারণ আণবিকতাটাকে আমরা ডিফাইন করেছি কিভাবে, না কোনো একটা রিয়াকশনের একটা স্টেপ ঘটতে যতগুলো কেমিক্যাল স্পিসিসের পার্টিসিপেশন দরকার তাকে মলিকুলারিটি বলছে। ফলে সেই সংখ্যাটা হয় এক হবে না, দুই হবে না, তিন হবে না, চার হবে না, পাঁচ হবে, সো অন সো ফোর্থ। কখনোই তিনের দুই হবে না বা -5-এর 4 হবে না, কারণ এটা আমি একটা সংখ্যার কথা বলি, যতগুলো স্পিসিস দরকার। তাহলে আণবিকতা সবসময় একটা পজিটিভ ইন্টিজার হবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ক্যান নট বি নেগেটিভ অড ফ্র্যাকশন অর জিরো। জিরো পসিবল না, কিন্তু জিরো স্পিসিস এর পার্টিসিপেশনে কোনো বিক্রিয়া হতে পারে না, অন্তত একটা স্পিসিস দরকার আমার কোনো কেমিক্যাল রিয়াকশন করতে। তাহলে এর ন্যূনতম ভ্যালু হবে এক। তাহলে ন্যূনতম ভ্যালু কত হবে, ন্যূনতম মান এক। এবং একের পরে তারপর 2, 3, 4 যা খুশি হতে পারে। ফলে মলিকুলারিটি সবসময় কতগুলো কেমিক্যাল স্পিসিসের পার্টিসিপেশনের রিয়াকশনটা করছে সেটা সবসময় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, পজিটিভ ইন্টিজার হবে। 2 নম্বর কি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা বাই ডেফিনেশন, যে মলিকুলারিটি ইজ ওনলি ডিফাইন্ড ফর এলিমেন্টারি স্টেপ রিয়াকশন বা এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন বলতে কি বলতে চাইছি, যে রিয়াকশন একটা স্টেপে ঘটে। একটা স্টেপে ঘটে। তাহলে মলিকুলারিটিটা বাই ডেফিনেশন কিসের জন্য প্রযোজ্য, এই কনসেপ্টটা কোন রিয়াকশন গুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যে রিয়াকশন গুলো একটা স্টেপে ঘটে। এখানে যেটা বলা দরকার, যদি কোনো রিয়াকশন একাধিক স্টেপে ঘটে তবে তার প্রতিটি স্টেপের আলাদা আলাদা আণবিকতা মান হতে পারে, কিন্তু ওভারঅল রিয়াকশনের আণবিকতা ডিফাইন নয়। কি বলতে চাইছি, মানে ধর আমি শুরু করেছি A+B, ধর এখানে প্রথমে এখান থেকে C+D+E তৈরি হলো একটা স্টেপে, ঠিক আছে, যেরকম করে বলি স্টেপ 1। সেখান থেকে কোনোভাবে F তৈরি হলো, সেখান থেকে কোনোভাবে P+Q তৈরি হলো। তাহলে এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 3। তাহলে ওভারঅল রিয়াকশনটা কতগুলো স্টেপে হচ্ছে, তাহলে ওভারঅল রিয়াকশন 3টে স্টেপে হচ্ছে, 3 স্টেপস। এই প্রতিটা স্টেপ এলিমেন্টারি। এলিমেন্টারি বলতে কি বলতে চাইছি, এর ভেতরে আর কোনো স্টেপ নেই, মানে A+B থেকে ডিরেক্টলি C+D তৈরি হচ্ছে। A+B থেকে অন্য কিছু একটা তৈরি হয়ে তারপর C+D তে যাচ্ছে তা নয়। আমি একটা ফুল রিয়াকশন আছে A+B থেকে P+Q, ঠিক আছে, আমি ধর এরকম করে লিখছি যে ওভারঅল রিয়াকশন, এরকম করে ভেঙে লিখি A+B থেকে P+Q। এই রিয়াকশনটা কিভাবে কিভাবে যাচ্ছে, ধর আমি জানি এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে, এবং আমি জেনে দেখেছি যে A+B থেকে আসলে প্রথম স্টেপে C+D+E তৈরি হয়, সেই C+D+E থেকে সেকেন্ড স্টেপে F তৈরি হয়, সেই F থেকে আবার ভেঙে গিয়ে P+Q তৈরি হয়। তাহলে এই রিয়াকশনটা কিন্তু এলিমেন্টারি রিয়াকশন না। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে দিস
রিয়াকশন ইজ নট এলিমেন্টারি। এলিমেন্টারি বলতে আবারও কি বলতে চাইছি, সিঙ্গেল স্টেপে ঘটনাটা ঘটছে না, 3টে স্টেপে ঘটছে ঘটনাটা। ঠিক আছে, এখানে এটা লিখে যে ইট ইজ আ 3 স্টেপ প্রসেস বা 3 স্টেপ রিয়াকশন। তাহলে এর প্রতিটা স্টেপের জন্য মলিকুলার ডিফাইন করতে পারি, কারণ প্রতিটা স্টেপ একটা করে এলিমেন্টারি রিয়াকশন। আমি তো ভাবতেই পারি যে এই রিয়াকশনটা আসলে এই রিয়াকশন, এই রিয়াকশন এবং এই রিয়াকশনের কম্বিনেশন। এই 3টে রিয়াকশনের কম্বিনেশন হচ্ছে এই রিয়াকশনটা। এই 3টে রিয়াকশন আবার আলাদা আলাদা করে কিন্তু এলিমেন্টারি। এটা একটা এলিমেন্টারি রিয়াকশন, এইটা একটা এলিমেন্টারি রিয়াকশন, এইটা একটা এলিমেন্টারি রিয়াকশন। তাহলে এই এলিমেন্টারি, প্রথম এলিমেন্টারি স্টেপটার মলিকুলারিটি কি হবে? তাহলে এই স্টেপের মলিকুলারিটি কি হবে বল? প্রথম স্টেপটার মলিকুলারিটি কি হবে? দুটো থেকে হচ্ছে, এটা দুটোই হবে। তাহলে টু। দুটো স্পিসিস লাগছে, এ আর বি, তাহলে 2। তারপরের স্টেপটার মলিকুলারিটি কি হবে? 3। 3। 3। তানিশা বল তারপরের স্টেপটার মলিকুলারিটি কি হবে? 1। 1। কিন্তু যদি বলি ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি কি, সেটা কিন্তু ডিফাইন নয়। ঠিক আছে, 2। না ও না আচ্ছা না, আচ্ছা তাই আচ্ছা। বললাম হ্যাঁ, যে হ্যাঁ। কোনো মাল্টি স্টেপ রিয়াকশনের মলিকুলারিটি ডিফাইন নয়। ঠিক আছে, এর কোনো মান নেই মলিকুলারিটি। ঠিক আছে, মলিকুলারিটি কেবলমাত্র মানে ডিফাইন। এমনি যদি আমাকে ওভারঅল দেখি, তাহলে তো মানে এবি থেকে পিকিউ তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো দুটোই হলো। না, ওটাই তো বলছি, ওটার ডেফিনেশন নয় তো। মলিকুলারিটি ডিফাইন্ড শুধুমাত্র সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য। এবি থেকে পিকিউ তৈরি হয়েছে, কিন্তু এবি থেকে পিকিউ তো একবারে তৈরি হয়নি। এবি থেকে ভেঙে অন্য কিছু তৈরি হয়েছে, সেখান থেকে অন্য কিছু লেগেছে, সেখান থেকে অন্য কিছু লেগেছে। মলিকুলারিটি ডিফাইন্ডই হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য, মাল্টি স্টেপ রিয়াকশনের জন্য ডিফাইন্ড নয়। আর কি বলছি এখানে আবারও, যে ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি কিন্তু ডিফাইন্ড নয়। তাহলে আমরা বলি যে মলিকুলারিটি অফ দ্য ওভারঅল রিয়াকশন আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তাহলে এই জায়গাটা ভালো করে ক্লিয়ার হতে হবে, কিন্তু মলিকুলারিটি ডিফাইন্ড শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশনের জন্য, মাল্টি স্টেপ রিয়াকশনের জন্য মলিকুলারিটি ডিফাইন্ড নয়। আসলে কেন ডিফাইন্ড নয়? কারণ মাল্টি স্টেপ রিয়াকশনের প্রতিটা স্টেপে একটা মলিকুলারিটি রয়েছে। কেন কেন বলছে যে এই এই রিয়াকশনের মলিকুলারিটি 2 নয়? তার কারণ হচ্ছে এ আর বি মিলে পি আর কিউ তৈরি হয়ে যাচ্ছে না ডিরেক্টলি। হ্যাঁ, নেট ফল হিসেবে আমি ওটা দেখতে পাচ্ছি, কিন্তু এরকম নয় যে এ আর বি ডিরেক্টলি সংঘর্ষ করে, মানে একটা এ মলিকুল আছে একটা বি মলিকুল আছে, এটা ধাক্কা খেয়ে পি আর কিউ তৈরি হয়ে যাচ্ছে, তা হচ্ছে না কিন্তু। সেই জন্য মলিকুলারিটির ক্ষেত্রে ডিফাইন নয়। কিন্তু মলিকুলারিটি ইন্ডিভিজুয়াল স্টেপ গুলোর জন্য ডিফাইন করতে পারি, কারণ ইন্ডিভিজুয়াল স্টেপ এখানে সত্যি এ আর বি ধাক্কা খেয়ে সি আর ডি আর ই তৈরি হচ্ছে, সি আর ডি আর ই ধাক্কা খেয়ে এফ তৈরি হচ্ছে, আবার এফ কোনোভাবে একটা ভেঙে গিয়ে পি আর কিউ তৈরি হচ্ছে। ফলে এই ইন্ডিভিজুয়াল স্টেপ গুলোর জন্য মলিকুলারিটি ডিফাইন্ড, কিন্তু এই ওভারঅল রিয়াকশনের জন্য মলিকুলারিটি ডিফাইন্ড নয় কিন্তু। বুঝতে পারছি না? বুঝতে পারছি। হুম হুম হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে, এবং ওই জন্যই আবারও বলছি, কিন্তু মলিকুলারিটি মান শুধুমাত্র কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, শূন্য থেকে বড় কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, কখনোই ফ্র্যাকশন হবে না, কখনোই নেগেটিভ হবে না, কখনোই শূন্য হবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারছি যে মলিকুলারিটি যদি আমাকে বুঝতে হয় কোনো একটা রিয়াকশনের মলিকুলারিটি, তাহলে আমাকে we need to know the mechanism of the reaction to know molecularity. তাহলে যদি তোকে এই রিয়াকশনটা দিয়ে শুধু বলতে বলো এর মলিকুলারিটি কত, উত্তর কি হওয়া উচিত? উত্তর হওয়া উচিত আমি জানি না। কারণ আমি জানি না এটা কিভাবে ঘটছে, এটা কি একটা স্টেপে ঘটছে নাকি ঘটছে না। তাহলে যতক্ষণ না আমি এই জিনিসটা ঘটার মেকানিজমটা জানবো, যে আচ্ছা এটা না আসলে এভাবে ঘটে, ততক্ষণ আমি মলিকুলারিটি সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। তাহলে মলিকুলারিটি কোথা থেকে জানতে পারি আমি? একমাত্র তখনই জানতে পারি যখন আমি রিয়াকশনটাকে সিঙ্গেল স্টেপে ভেঙে ভেঙে দেখতে পারি। যদি শুধু এটুকু আমাকে বলে দেয় আমি জানি না এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে না এটা মাল্টি স্টেপে হচ্ছে, আমি মলিকুলারিটি সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। যদি আমি এর প্রতিটা সিঙ্গেল স্টেপ ভেঙে ভেঙে দেখতে পারি, জানতে পারি, এটাকেই বলে মেকানিজম জানা। ঠিক আছে, এই রিয়াকশনটার মেকানিজম কি, এটা এখান 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 থেকে আসছে।
যে এই দুটো ভেঙে এই দুটো যুক্ত হয়ে আগে এটা তৈরি হচ্ছে, তারপরে এইগুলো যুক্ত হয়ে এটা তৈরি হচ্ছে, তারপরে এটা ভেঙে এটা তৈরি হচ্ছে। এইটাকে বলে রিয়াকশনের মেকানিজমটা জানা, কিভাবে এ প্লাস বি থেকে পি প্লাস কিউ তৈরি হচ্ছে। যদি মেকানিজমটা জানি তাহলেই মলিকুলারিটি জানতে পারবো। ফলে মলিকুলারিটি আসছে কিন্তু রিয়াকশন মেকানিজম থেকে, ওটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। মেকানিজম না জানলে মলিকুলারিটি জানতে পারবো না। পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোকে যদি এরকম করে বলে যে সিও প্লাস ও টু, সেখান থেকে বলো সিও টু, কথা কথা তার টু সিও থেকে টু সিও টু, এর মলিকুলারিটি কত? ইন জেনারেল তোকে বলতে হবে জানি না, বলা সম্ভব নয়। এর মেকানিজমটা আগে আমাকে বলো যে কিভাবে এটা হচ্ছে, তার প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে দেখো, তাহলে প্রতিটা স্টেপের জন্য মলিকুলারিটি আমি বলতে পারবো। এমনি এমনি বলতে পারবো না কিন্তু। এটা বারবার করে পরিষ্কার করছি কিন্তু আমি, এই জায়গাটা একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। আচ্ছা, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে আহ, তিনটির বেশি, এরকম করে বলি যে তিনটি পার্টিকেলের একসাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুব কম। মানে ভাব যে এরকম ধর তিনটে পার্টিকেল আছে, এরা একসাথে এসে ধাক্কা খাবে কোথাও একটা গিয়ে। এরা তিনজন একই পয়েন্টে এসে একটা পয়েন্টে ধাক্কা খাবে, তার সম্ভাবনা খুব কম। দুটো পার্টিকেলে ধাক্কা খাওয়ার সম্ভাবনা যতটা, তিনটে পার্টিকেলে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুব কম। এমনকি যদি দেখি যে তিনের বেশি পার্টিকেলের ধাক্কা খাওয়ার সম্ভাবনা আরো কম। তাহলে আমি কি দেখছি? আমি দেখছি যে প্রথম কথা তিনটে পার্টিকেলই, ধর এটা এ আছে, কথার কথা বলছেন, ধর এটা এ আছে, এটা বি, এটা সি। তাহলে এমন কোন একটা রিয়াকশন যেটা ঘটতে এ বি সি এর তিনজনকে একসাথে ধাক্কা খেতে হবে, বা মলিকুলারিটি 3, তার ঘটার সম্ভাবনা খুব কম। এমনকি তিনের বেশি মলিকুলারিটিতে পাওয়া খুবই রেয়ার। তাহলে আমি এরকম করে কি বলবো যে ইটস ভেরি রেয়ার টু হ্যাভ কেমিক্যাল রিয়াকশন whose molecularity is more than 3। আমরা বলি 3 or more। তাহলে মলিকুলারিটি 1 খুব কমন, মলিকুলারিটি 2 সেটাও খুব কমন, কিন্তু মলিকুলারিটি 3 বা 4 বা 5 এগুলো হওয়ার সম্ভাবনা খুব কম। কেন? মলিকুলারিটি 5 যখন আমি বলছি তখন আমি বলছি যে ওই 5টা জিনিসকে একত্রিত হয়ে একটা কিছু, একটা এলিমেন্টারি রিয়াকশন করতে হবে। 5টা জিনিসকে একত্রিত হতে হবে মানে কি? মানে 5টা জিনিসকে এক জায়গায় এসে ধাক্কা খেতে হবে। 5টা পার্টিকেলের এক জায়গায় এসে ধাক্কা খাওয়া, এটা সম্ভাবনা খুব খুব কম থাকে। তাই জন্য এমন কেমিক্যাল রিয়াকশন যার মলিকুলারিটি বা আণবিকতা 3 বা তার থেকে বেশি, সেই ধরনের কেমিক্যাল রিয়াকশন খুব খুব রেয়ার। এখান থেকে আমি কি বলতে পারি যদি করোলারি হিসেবে বলি, যে ধর তুই একটা রিয়াকশন দেখছিস, এখানে আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সেখান থেকে পি প্লাস কিউ তৈরি হচ্ছে। এবার ভাবার চেষ্টা কর এই রিয়াকশনটা যদি সিঙ্গেল স্টেপে হয়। এরকম করে বলি যে ইফ ইটস আ সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি, যেটাকে আমি বলছি এলিমেন্টারি রিয়াকশন, দেন মলিকুলারিটি কত হতে হবে? বল মলিকুলারিটি কত হতে হবে? বল কেউ একজন। 4 তো। 4। এবার আমরা কি জানি যে 3 বা তার বেশি মলিকুলারিটি পাওয়ার সম্ভাবনা খুব কম। নাও উই নো molecularity greater than equals to 3 is very rare। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? বলতে পারি যে মোস্ট লাইকলি, মানে আমি শিওর না কিন্তু মোস্ট লাইকলি মানে সম্ভবত ইট ইজ
নট অ্যান এলিমেন্টারি রিয়াকশন। মোস্ট লাইকলি এটা একটা স্টেপে হচ্ছে না। বুঝতে পারছি আমি কি করে এটা অনুমান করছি? এটাকে পরিষ্কার হচ্ছে যে একটা স্টেপে হতে হলে এ বি সি ডি এই চারটে পার্টিকেলকে এক জায়গায় এসে ধাক্কা খেতে হবে এবং পি প্লাস কিউ তৈরি হতে হবে, ফলে মলিকুলারিটি 4 হতে হবে। কিন্তু আমি লজিক দিয়ে বুঝি যে চারটে আলাদা আলাদা পার্টিকেলের এক জায়গায় এসে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুব কম। হয় না তা বলছি না, কিন্তু খুব কম। ফলে মোস্ট লাইকলি রিয়াকশনটা একটা স্টেপে হচ্ছে না, মানে মলিকুলারিটি 4 নয়, এটা আসলে অনেকগুলো স্টেপে ভেঙে ভেঙে হচ্ছে। যাদের মলিকুলারিটি, যাদের প্রত্যেকটা মলিকুলারিটি হয়তো 1 2 বা 3 ম্যাক্সিমাম ওই রেঞ্জ। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। এরপরে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা কি? সেটা হচ্ছে যে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মলিকুলারিটি has no direct connection with order, এটাকে বাংলায় বলে ক্রম, or stoichiometric coefficient। তাহলে আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে তিনটে আলাদা জিনিস শুনেছি। একটা হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে রিয়াকশন ব্যালেন্স করতে বা রিয়াকশনে মাস ব্যালেন্স করতে প্রত্যেকটি স্পিসিসকে যত দিয়ে গুণ করতে হয়। রিয়াকশন ব্যালেন্স করার জন্য প্রত্যেকটা স্পিসিসকে যত যে সংখ্যা দিয়ে গুণ করতে হয়, সেটা ছিল স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। অর্ডার কি ছিল? অর্ডার ছিল হচ্ছে যে রেট সমান সমান বা রেট প্রপোর্শনাল টু কোনো একটা স্পিসিস। স্পিসিস বলতে আবারও বলছি যে কোনো একটা অণু, পরমাণু বা আয়ন বা র্যাডিকাল, সেটা টু দি পাওয়ার যেটা থাকে, এটা সরিয়ে লিখি, এটাকে আমি বলি অর্ডার। মলিকুলারিটির সাথে কিন্তু এই দুটোর ডিরেক্ট কোনো কানেকশন নেই। মলিকুলারিটি কিসের সাথে রিলেটেড? না মেকানিজমের সাথে রিলেটেড, কিভাবে রিয়াকশনটা ঘটছে তার সাথে রিলেটেড। মলিকুলারিটির সাথে কিন্তু অর্ডার বা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো ডিরেক্ট কানেকশন নেই। এটা খেয়াল রাখতে হবে, তিনটে আলাদা আলাদা জিনিস। এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে গুলিয়ে দেওয়ার জন্য, যে এটাকে যেন এটার সাথে কখনো গুলোবি না, যে অর্ডার বা মলিকুলারিটি, এই পার্টিকুলারলি এই দুটো অর্ডার বা মলিকুলারিটি, এটা কিন্তু এক জিনিস নয়। মলিকুলারিটি মানে হচ্ছে যে একটা এলিমেন্টারি ওয়ান স্টেপ রিয়াকশন করতে যতগুলো স্পিসিসকে একত্রিত হতে হচ্ছে, সেটা হচ্ছে মলিকুলারিটি। আর অর্ডার কি জিনিস? আমি একটা রিয়াকশনের রেট মাপছি এক্সপেরিমেন্টালি, মেপে দেখছি যে ওই রিয়াকশনটা ঘটছে যে যে জিনিসগুলোর সাহায্যে, মানে যদি এই এই উদাহরণটায় আসি, যে এ আর বি এর সাহায্যে, তাহলে এ এর কনসেন্ট্রেশনের টু দি পাওয়ার কত সাথে রেটটা সমানুপাতিক, বি এর কনসেন্ট্রেশনের টু দি পাওয়ার কত সাথে রেটটা সমানুপাতিক, এই টু দি পাওয়ার যত সাথে সমানুপাতিক সেইটাকে বলছে ওই রিয়াকশনের অর্ডার। রেটটা কোন একটা স্পিসিসের কনসেন্ট্রেশনের টু দি পাওয়ার যত সাথে সমানুপাতিক, সেইটাকে বলবো এ এর সাপেক্ষে এটার অর্ডার। ফলে অর্ডার মলিকুলারিটি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অনেক সময় পরীক্ষায় পার্থক্য লিখতে বলতে বলে, মলিকুলারিটি আর অর্ডারের পার্থক্য লেখো। তাহলে সেটা কিভাবে লিখবি? তাহলে মলিকুলারিটি, অর্ডার। আচ্ছা, কি বলা যায়? প্রথম কথা হচ্ছে যে এইটা এলিমেন্টারি স্টেপের জন্য ডিফাইন্ড মলিকুলারিটিটা। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে, আচ্ছা বাংলায় যদি লেখার চেষ্টা করি, এক স্টেপ বা, ঠিক আছে, সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে মাপা যায়। আর অর্ডার কি? অর্ডার আমি সিঙ্গেল স্টেপের জন্য মাপতে পারি, ওভারঅল রিয়াকশনের জন্য মাপতে পারি। কারণ অর্ডার কিভাবে নির্ভরশীল? না রেট যে কোনো কেমিক্যাল স্পিসিস এর কনসেন্ট্রেশনের টু দি পাওয়ার যত সাথে প্রপোর্শনাল, যত সাথে সমানুপাতিক, সেইটাকে বলি ওটার সাপেক্ষে ওর অর্ডার। তাহলে অর্ডার সিঙ্গেল স্টেপ, মাল্টি স্টেপ করে বলি, সিঙ্গেল স্টেপ
বা মাল্টি স্টেপ, সমস্ত রিয়াকশনের ক্ষেত্রেই প্রযোজ্য। দু নম্বর পার্থ কি, মলিকুলারিটির মান কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে এর মান কেবল ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। আর অর্ডারের মান, অর্ডারের মান যা খুশি হতে পারে, এমনকি ঋণাত্মক হতে পারে, তাহলে এর মান ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য ও হতে পারে। পূর্ণ সংখ্যাও হতে পারে, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দুই হতে পারে। আর কি পার্থক্য আছে না, মলিকুলারিটি আসছে আমি দেখলাম যে রিয়াকশন মেকানিজম, ঠিক আছে, তাহলে এর কানেকশন রিয়াকশন মেকানিজমের সাথে, আর এর কানেকশন কি এর সাথে, এর কানেকশন রিয়াকশন রেটের সাথে, রেটের থেকে আমরা মলিকুলারিটি পাই। আর কি দেখলাম সেটা 3 নম্বর, এটি একটি থিওরিটিক্যাল কোয়ান্টিটি। থিওরিটিক্যাল কেন বলছি, কারণ রিয়াকশন মেকানিজম আমি ডিরেক্টলি এক্সপেরিমেন্টালি দেখতে পারি না, আমাকে কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, সেখান থেকে বুঝতে হয় রিয়াকশনটা কিভাবে ঘটছে। ফলে রিয়াকশন মেকানিজম একটা থিওরিটিক্যাল জিনিস, যেটা আমি আমার মাইন্ডে তৈরি করছি, একটা মডেল তৈরি করছি আমি, যে মোস্ট লাইকলি রিয়াকশনটা এইভাবে ঘটবে। সেই মডেলটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, যাতে দেখি তো এইভাবে ঘটলে এইটা হওয়ার কথা হচ্ছে কিনা, দেখলাম হচ্ছে, তাহলে আমি শিওর হলাম আচ্ছা মোস্ট লাইকলি এইভাবেই হচ্ছে। কিন্তু আমি মেকানিজমটাকে ডিরেক্টলি এক্সপেরিমেন্ট করে জানতে পারি না যে এটাই মেকানিজম কিনা, এইভাবেই ঘটছে কিনা। আমি একটা মডেল তৈরি করতে পারি যে এইভাবে ঘটছে বোধহয়, এইভাবে ঘটলে এইটা এটা হওয়া উচিত, দেখি তো এটা হচ্ছে কিনা, তো দেখলাম হচ্ছে, তাহলে আমি শিওর হলাম যে বোধহয় এই মডেলেই হচ্ছে ব্যাপারটা। তাহলে ওটা আমার একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি, কেমিক্যাল রিয়াকশন মেকানিজম একটা থিওরিটিক্যাল জিনিস, ঠিক আছে, তাহলে এটি একটি থিওরিটিক্যাল কোয়ান্টিটি। আর অর্ডারটা কি, এটি একটি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। কেন না, আমি রিয়াকশন রেটটা এক্সপেরিমেন্টালি মাপি, এমনকি রিয়াকশন রেট মাপার সময় এটা মাপি যে যে কোনো স্পিসিজের কনসেন্ট্রেশনটাকে কত বাড়ালে বা কত কমালে রেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমি অর্ডার ডিটারমাইন করতে পারি। ফলে অর্ডার একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, অর্ডার থিওরিটিক্যাল কোয়ান্টিটি নয়, তাহলে এটি একটি এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। আর কি আছে, এর মান সাধারণত 3-এর বেশি হয় না, এর মান যা খুশি হতে পারে। দেখ বোঝা গেল না, গেল না, তাহলে আমি রিপিট করে দিই। তাহলে মলিকুলার শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য ডিফাইন্ড, অর্ডার সিঙ্গেল স্টেপ মাল্টি স্টেপ ওভারঅল রিয়াকশন সমস্ত রকমের জন্য ডিফাইন্ড। কারণ অর্ডার মানে কি, আমি একটা কেমিক্যাল রিয়াকশনের রেট মাপবো, তারপর দেখবো রিয়াকশনে যে স্পিসিস গুলো ইনভলভ তাদের কনসেন্ট্রেশনের কত টু দি পাওয়ার কতর সাথে রেটটা সমানুপাতিক, সেটাকে অর্ডার বলছে। তাহলে অর্ডার আমি যে কোনো কিছুর ক্ষেত্রে দেখতে পারি, সিঙ্গেল স্টেপ মাল্টি স্টেপ কোনো ব্যাপার না, আমি মাপবো জাস্ট রেটটাকে, মেপে দেখবো যে আচ্ছা এ এর কনসেন্ট্রেশনের সাথে কত পাওয়ারের সাথে প্রপোর্শনাল, বি এর কনসেন্ট্রেশনের সাথে কত পাওয়ারের সাথে প্রপোর্শনাল, ফলে ওটা আমার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই। 2 নম্বর কি, মলিকুলারিটি আমি দেখলাম যে এর মান কেবলমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, অর্ডারের মান ধনাত্মক ঋণাত্মক শূন্য, এমনকি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সব হতে পারে। আর কি দেখলাম, মলিকুলারিটির মান 3-এর বেশি হতে পারে না, জেনারেলি 3-এর বেশি হয় না, অর্ডারের মান আবার কোনো লিমিট নেই, যা খুশি হতে পারে। আগে দেখলাম মলিকুলারিটি রিয়াকশন মেকানিজমের সাথে কানেক্টেড, মেকানিজম না জানলে মলিকুলারিটি আমি বলতে পারবো না। আর অর্ডার রিয়াকশন রেটের সাথে কানেক্টেড। আর কি দেখলাম,
মলিকুলারিটি একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি, কারণ কি মলিকুলারিটি আসছে রিয়াকশন মেকানিজম থেকে, মেকানিজম আমি থিওরিটিক্যাল একটা মডেল তৈরি করে বুঝতে পারি। কিন্তু অর্ডার কি করে মাপি? রিয়াকশন রেট এক্সপেরিমেন্টালি মাপি, সেখান থেকে অর্ডার ডিটারমাইন করি। ফলে অর্ডার একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। বোঝা গেল না বোঝা গেল না? হুম। দেখ, বুঝতে না পারলে বল কিন্তু। না না, বুঝেছি। আমি সে বুঝতে পারছিস কি? তানিশা, মানে মানে কোথায় যায় যে। কোথায় গেল তুই জানে, দাঁড়াও দাঁড়াও, দেখছি। হুম, হ্যাঁ মানে মানে তুই কি শুনতে পাচ্ছিস না, না মানে কি হচ্ছিল? হ্যাঁ, না না, এটা অন হচ্ছিল না মাইকটা। আচ্ছা বেশ, তুই কি বুঝতে পেরেছিস মলিকুলারিটি অর্ডারের পার্থক্যটা? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, অন করে দিচ্ছি। আচ্ছা, স্পেশাল কেস সেটা কি না? when molecularity equals to order, কখন মলিকুলারিটি আর অর্ডার সেম হবে? না এরকম করে বলা, বলতে হবে যে ফর এলিমেন্টারি রিয়াকশন, যখন সিঙ্গেল স্টেপ কোন একটা রিয়াকশন করবে, ফর এলিমেন্টারি রিয়াকশন মলিকুলারিটি ইজ ইকুয়ালস টু অর্ডার। কেন হচ্ছে এটা? ধর একটা এলিমেন্টারি রিয়াকশন করছে এ প্লাস বি থেকে সি, এটা এলিমেন্টারি, মানে সিঙ্গেল স্টেপেই করছে এলিমেন্টারি রিয়াকশন। তার মানে কি হচ্ছে? তার মানে ধর এ আছে, বি আছে, এদের ধাক্কা খাওয়ার ফলে রিয়াকশনটা হচ্ছে, ডিরেক্টলি সি তৈরি হচ্ছে, ঠিক আছে? এখান থেকে ডিরেক্টলি সি তৈরি হচ্ছে। তাহলে এবার ভাবার চেষ্টা কর, তাহলে মলিকুলারিটি কত? মলিকুলারিটি অবশ্যই 2। আচ্ছা, এর সাপেক্ষে অর্ডার কত হবে? না, যেহেতু এটা একটা স্টেপে ঘটছে, বোঝাই যাচ্ছে যে এ এর কনসেন্ট্রেশন, মানে এরকম করে বলি যে রেট শুড বি প্রপোর্শনাল টু এ এর কনসেন্ট্রেশন গুণ বি এর কনসেন্ট্রেশন। কেন হবে এটা? তার কারণ যেহেতু এটা একটা স্টেপে ঘটছে, তার মানে এর কনসেন্ট্রেশন যত বেশি হবে, তত এই ধরনের ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি হবে। একই রকম ভাবে বি এর কনসেন্ট্রেশন যত বেশি হবে, তত এই ধাক্কা খাওয়ার সম্ভাবনা বেশি হবে। ফলে যেহেতু এটা ঘটতে একটা এ এবং একটা বি লাগছে, তাই এর রেটটা প্রপোর্শনাল টু এ এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 হবে। তাহলে এর টোটাল অর্ডার কি কি হবে? বা এরকম করে যদি বলি, এর সাপেক্ষে অর্ডার কি হবে? 1। বি এর সাপেক্ষে অর্ডার কি হবে? সেটা হবে 1। তাহলে টোটাল অর্ডার কি হবে? 2। তাহলে টোটাল অর্ডার আমি জানি যে যতগুলো স্পিসিস আছে তাদের প্রত্যেকটা অর্ডারের যোগফল হচ্ছে টোটাল অর্ডার। তাহলে যেটা বলতে চাইছি যে কোনো একটা রিয়াকশন যদি একটা স্টেপেই ঘটে, কোনো একটা রিয়াকশন যদি এলিমেন্টারি রিয়াকশনে ঘটে, তাহলে একমাত্র সেই ক্ষেত্রেই তার মলিকুলারিটি আর অর্ডার সেম হবে। আর কোনো ক্ষেত্রে কিন্তু আমি ইন জেনারেল মলিকুলারিটির অর্ডারের মধ্যে কোনো কানেকশন বলতে পারবো না। এবং সেক্ষেত্রে এটা সেম সেম কেন হচ্ছে? মলিকুলারিটি তো 2 হচ্ছে কেন বুঝতেই পারছি, অর্ডার কেন 2 হচ্ছে? না, যেহেতু এটা একটা স্টেপেই ঘটছে, তার মানে এর কনসেন্ট্রেশন, মানে এর একটা স্পিসিস আসতে হচ্ছে, দুই বি এর আরেকটা স্পিসিস আসতে হচ্ছে, ফলে রেটটা প্রপোর্শনাল টু এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 এর সাথেই প্রপোর্শনাল হবে। এবং সেই জন্যই টোটাল অর্ডারটাও 2 হবে। তাই একমাত্র এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রেই মলিকুলারিটি অর্ডার সেম হয়। এখান থেকে একটা প্রশ্ন করে, এখান থেকে একটা প্রশ্ন করে যে কোনো একটি রিয়াকশনের অর্ডার ঋণাত্মক বা শূন্য, দেখাও বা যুক্তি দিয়ে বলো
যুক্তি দিয়ে বলো যে রিয়াকশনটি সিঙ্গেল স্টেপ নয়, সিঙ্গেল স্টেপ রিয়াকশন নয়। কিভাবে বলবি? না, সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য মলিকুলারিটি আর অর্ডার সেম হতে হবে। এবার যদি অর্ডারটা ঋণাত্মক বা শূন্য হয় এবং রিয়াকশনটা সিঙ্গেল স্টেপ হয়, তাহলে মলিকুলারিটিকেও কিন্তু ঋণাত্মক বা শূন্য হতে হবে। কিন্তু মলিকুলারিটি ঋণাত্মক বা শূন্য হতে পারে না, মলিকুলারিটি সবসময় ধনাত্মক বা পূর্ণ সংখ্যা হবে। ফলে রিয়াকশনটা কোনোভাবে মাল্টি স্টেপে হচ্ছে, যাতে করে তার অর্ডারটা ঋণাত্মক বা শূন্য হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? হুম হুম। হুম, বুঝতে পারছি। মানে আসলে যেটা বলতে চাইছি যে একটা একটা রিয়াকশন, ধর এই ধরনের রিয়াকশন, এই ধরনের রিয়াকশন যখন মাল্টি স্টেপে ঘটে, তখন যেটা হয় যে আমি যখন রিয়াকশন রেটটাকে মাপার চেষ্টা করি, তখন সেটা এ আর বি এর কনসেন্ট্রেশনের সাথে কিভাবে রিলেটেড, সেটা কোনো সরল সম্পর্ক থাকে না। মানে এটা যদি এ প্লাস বি থেকে ডিরেক্টলি বি প্লাস কিউ একটা স্টেপে হতো, তখন তখন এ এর কনসেন্ট্রেশন মানে রেট এরকম হতো, রেট প্রপোর্শনাল টু এ এর কনসেন্ট্রেশন গুণ বি এর কনসেন্ট্রেশন। কিন্তু যেহেতু যখন এটা একটা স্টেপে হবে না, অনেকগুলো স্টেপে ভেঙে ভেঙে হবে, এবং সেখানেও এ আর বি এর কোনো একটা এফেক্ট থাকবে এই প্রতিটা স্টেপের উপর, তখন এরকম মানে ফাইনাল রেট যদি আমি মাপি, তখন দেখবি রেট প্রপোর্শনাল টু এ এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার, কথার কথা বলছি, 5-এর 3, আর বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার -7-এর 12, এরকম কিছু একটা হলো। এই তাহলে এক্ষেত্রে অর্ডার কি হলো? এ এর সাপেক্ষে 5-এর 3, বি এর সাপেক্ষে -7-এর 12। কিন্তু এর সাথে মলিকুলারিটি ডিরেক্ট কানেকশন নেই কিন্তু। এইরকম একটা মানে উদ্ভট রেট কেন পাচ্ছি? না, রিয়াকশনটা অনেকগুলো ধাপে ধাপে ঘটছে, এবং ওই প্রতিটা ধাপে হতেই পারে যে এর এবং বি এর আলাদা রোল রয়েছে। ফলে ফাইনালি আমি যখন রেটটা মাপছি, তখন আমি দেখছি যে এ এর কনসেন্ট্রেশনের সাথে একটা কোনো একটা কমপ্লিকেটেড ভাবে রিলেটেড, বি এর কনসেন্ট্রেশনের সাথে কোনো একটা কমপ্লিকেটেড ভাবে রিলেটেড। এই কমপ্লিকেসিটা কেন আসছে রেটের মধ্যে? না, রিয়াকশনটা একটা স্টেপে ঘটছে না, তাই জন্য। আমি একটা ওভারঅল ইম্প্যাক্ট দেখছি যখন রেটটা মাপছি, তখন আমি একটা ওভারঅল ইম্প্যাক্ট দেখছি যে এর কনসেন্ট্রেশনে কত পাওয়ার সাথে প্রপোর্শনাল, বি এর কনসেন্ট্রেশনে কত পাওয়ার সাথে প্রপোর্শনাল। বোঝাতে পারছি না, বোঝাতে পারছি না? হুম 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 হুম, বুঝতে পারছি। ফলে কোনো একটা রিয়াকশনের অর্ডার যদি ঋণাত্মক বা ভগ্নাংশ এরকম কিছু হয়, তাহলে কিন্তু বুঝতে হবে সেখান থেকে যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপ নয়। কারণ আবারও বলছি, যুক্তিটা কি? সিঙ্গেল স্টেপ রিয়াকশন হলে অর্ডার সমান সমান মলিকুলারিটি হতে হবে। ফলে অর্ডার যদি ঋণাত্মক বা শূন্য বা ভগ্নাংশ কিছু হয়, তাহলে মলিকুলারিটিও তাই হতে হবে। কিন্তু আমি জানি যে মলিকুলারিটি কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ বা শূন্য হতে পারে না। ফলে রিয়াকশনটি সিঙ্গেল স্টেপ নয়। দেখ, এটা লিখে দিলাম না কিন্তু, লিখে দেবো কি নাকি? ঠিক আছে। আর লিখে লিখে দেবে একটুখানি এটা। হয় লিখতে পারে না তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বেশ। আচ্ছা, আমাদের কাইনেটিক্স পড়া এখানে শেষ, মানে কাইনেটিক্স চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা একটা ছোট্ট করে রিভাইজ দেবো, তার আগে একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপরে আমরা ছোট্ট করে রিভাইজ দেবো একটা। তারপরে আমরা প্রশ্ন সলভটা শুরু করবো, যদি আজকে সুযোগ হয়। আশা করছি একটু তো সুযোগ হবে। ওই তোমার কি একটা থেকে আবার মিটিং আছে নাকি? হুম 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 আচ্ছা ঠিক আছে। হুম। হুম হুম, আছি। আছি আছি। বেশ, এবার রিক্যাপটা শুরু করে দেন। হুম। আর কাইনেটিক্স আমরা কোথা থেকে শুরু করেছিলাম? তাহলে আমরা একটা জেনারেল রিয়াকশন নিয়ে শুরু করেছিলাম। কারো একটা ফ্যান আওয়াজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা জেনারেল রিয়াকশন নিয়ে শুরু করেছিলাম, ধর নিউ এ এ প্লাস নিউ বি বি, সেখান থেকে একটা রিয়াকশন ঘটছে নিউ সি সি প্লাস নিউ ডি ডি। এইখানে এই নিউ এ নিউ বি এগুলো কি? এগুলো হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এগুলোকে বলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টস। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে রেটের ডেফিনেশন কি? তাহলে বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন রেট সমান সমান কি বলেছিলাম? যে -1/μ a ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি। তার মানে কি? এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে যেভাবে চেঞ্জ হচ্ছে, তার
1 বাই এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হবে আমাকে। তার আগে মাইনাস কেন নিচ্ছি? না, এই রিয়াকশনটা ঘটলে এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে নেগেটিভ কমবে, তাই তার আগে একটা নেগেটিভ নিয়ে নিচ্ছে, যাতে এই নেগেটিভ, এইটা থেকে যে নেগেটিভ আসবে মাপলে, আর এই নেগেটিভটা মিলে পজিটিভ হয়ে যায়। অথবা বলতে পারি মাইনাস ডিএডিটি দেখছি মানে হচ্ছে এর কনসেন্ট্রেশনের কমার হারটা দেখছি। তাহলে দুভাবে দেখা যেতে পারে, একটা হচ্ছে এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে কমছে, ফলে এই ভ্যালুটা নেগেটিভ হবে। এই নেগেটিভ, দাদা, হ্যাঁ। আকাশ একটু দাঁড়াতে বলছে। আচ্ছা 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 আচ্ছা। ও, ওই কেবলমাত্র প্রথম লাইনটা যে লিখেছো ওটা ব্যাখ্যা দিচ্ছিলে, মানে এই রেট, রেট থেকে শুনিনি, বাই ডেফিনিশন এটা বললে তারপর শুনি। আচ্ছা, তাহলে আমি একটা জেনারেল কেমিক্যাল রিঅ্যাকশন নিচ্ছি, যেটা দেখতে এরকম, যেখানে এইগুলো আমার কেমিক্যাল স্পিসিস ABCD, আর এই নিউ এ এটা হচ্ছে এ এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, নিউ বি এটা হচ্ছে বি এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, একই রকম ভাবে নিউ সি নিউ ডি। এবার এই রিঅ্যাকশনের ক্ষেত্রে রেটটাকে ডিফাইন কিভাবে করা হয়? রেটটাকে ডিফাইন করা হয়, ধর এ রেসপেক্টিভ যদি আমি ভাবতে চাই, তাহলে -1/μA ডি কনসেন্ট্রেশন অফ এ ডিটি। এর মানেটা কি? এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে চেঞ্জ, ডিএ ডিটি দিয়ে সেটা ধরছি আমি। এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে যে হারে বদলাচ্ছে, তাকে ভাগ করতে হবে কি দিয়ে? এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে। এবার এখানে নেগেটিভ সাইনটা কেন নিচ্ছি আমি এর জন্য? এই জন্য নেগেটিভ সাইনটা নিচ্ছি এই জন্য, কারণ যেহেতু এই রিঅ্যাকশনের জন্য এ সময়ের সাথে সাথে কমবে, ফলে ডিএ ডিটিটা নেগেটিভ হবে, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলিয়ে পজিটিভ হয়ে যাবে। অথবা এটা কিভাবে দেখতে পারি? মাইনাস ডিএ ডিটি মানে হচ্ছে এর কমার হার, মানে মাইনাস ডিএ ডিটি মানে হচ্ছে এর কমার হার ভাগ 1, মানে ভাগ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ। তাহলে এটা হচ্ছে রেটের ডেফিনেশন। একই রকম ভাবে আমি বি এর সাপেক্ষে যদি বলি -1/μB ডি কনসেন্ট্রেশন অফ বি ডিটি। আর যদি সি আর ডি এর সাপেক্ষে বলি, তখন আমার কাছে মাইনাসটা থাকবে না, কারণ সি আর ডি এই রিঅ্যাকশনের জন্য সি আর ডি এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে বাড়বে, ফলে ওটা আপনা আপনি পজিটিভ। তাহলে সেক্ষেত্রে কি নেবো? জাস্ট 1/μC ডিসি ডিটি, অথবা 1/μD ডি কনসেন্ট্রেশন অফ, সরি, ডি ডিটি। তাহলে আমি এর মধ্যে যে কোনো একটাকে মেপেই রেট মাপতে পারি। এটা হচ্ছে রেটের ডেফিনিশন। রেট পরীক্ষালব্ধ ভাবে কি করে মাপবো? না, আমি যদি সি এর কনসেন্ট্রেশনকে মাপি, তাহলে দেখতে হবে সি এর কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে কিভাবে বদলাচ্ছে, তাকে সি এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ যদি করি, তাহলে আমি রিঅ্যাকশনের রেট পেয়ে যাবো। যদি ডি এর সাপেক্ষে মাপতে চাই, তাহলে একই রকম ভাবে মাপবো, মেপে ডি এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করবো। এবং ওই যেটার সাপেক্ষে মাপি, এটার সাপেক্ষে মাপি, আর এটার সাপেক্ষে মাপি, আর এটার সাপেক্ষে মাপি, আর এটার সাপেক্ষে মাপি, আমি একই রেট পাবো সবসময়। ঠিক আছে? এটা হচ্ছে রেটের ডেফিনিশন। এখান থেকে যেটা বলেছিলাম সেটাকে বলেছিলাম ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট ল, সেটা কি ছিল? সেটা আমাকে এক্সপেরিমেন্টালি মাপতে হতো, যে এই যে আমি রেটটা মাপলাম, এই রেটটা এর কনসেন্ট্রেশন, মানে রিয়াক্টেন্ট যেটা আছে এর কনসেন্ট্রেশন, সেটা টু দি পাওয়ার কতর সাথে সমানুপাতিক, আর বি এর কনসেন্ট্রেশন সেটা টু দি পাওয়ার কতর সাথে সমানুপাতিক। এখানেই বলেছিলাম যে অর্ডার উইথ রেসপেক্ট টু এ, যদি এরকম একটা সম্পর্ক আমি পাই, তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু এ সেটা কি হবে? এন এ। অর্ডার উইথ রেসপেক্ট টু বি সেটা কি হবে? এন বি। আর টোটাল অর্ডার কি হবে? এন এ প্লাস এন বি। তাহলে এইটাকে বলবো আমি ডিফারেন্সিয়াল রেট ল। রেটের ডেফিনেশন এটা। রেট কিভাবে কনসেন্ট্রেশনের সাথে বদলাচ্ছে সেটা এই সম্পর্ক দিয়ে আসছে। এটাকে আমি ইকুয়ালস টু করে একটা রেট কনস্ট্যান্ট আনতে পারি। তাহলে এটাকে আমি ইকুয়ালস টু দিয়ে একটা করে বলতে পারি যে রেট সমান সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার এন বি, যেখানে কেটা হচ্ছে আমার রেট কনস্ট্যান্ট। এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। তাহলে এখান থেকে আমি দেখলাম ডিফারেন্সিয়াল রেট লং কিভাবে পাই। আচ্ছা, কে এর ইউনিট কিভাবে পাই এটা পড়ে নিবি, আমি আর নতুন করে যাচ্ছি না। ইউনিট অফ কে কি হয়? ইউনিট অফ কে, না, রেটের ইউনিট হয় কিভাবে? রেটের ডেফিনেশন থেকে আমি পেয়ে যাবো কনসেন্ট্রেশন ভাগ টাইম, সেটা হচ্ছে রেটের ইউনিট। তাহলে রেটের ইউনিট আমি জানি, এইগুলো এক একটা কনসেন্ট্রেশনের ইউনিট। তাহলে সেখান থেকে কে ইউনিট কি করে পাবো? এগুলোকে এদিকে নিয়ে আসলে কে ইউনিট পেয়ে যাবো, এবং যদি কে ইউনিট হয় কনসেন্ট্রেশনের ইউনিট টু দি পাওয়ার 1 - n
যেখানে টোটাল অর্ডারটা হচ্ছে n ইন্টু টাইম ইউনিট টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ইউনিট অফ কে। হয়ে গেল, এটা আমরা পড়েছিলাম। এরপর আমরা তিনটে এলিমেন্টারি রিয়াকশন পড়েছিলাম। এলিমেন্টারি বলবো না, মানে হ্যাঁ, এলিমেন্টারি রিয়াকশন এক করতে পারবে, যে জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেটা করতে গিয়ে আমি একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, সেটাই আমি এখানে কপি করবো আরেকবার। ওখান মধ্যেই খুব সিম্পলি তিনটে রিয়াকশনের টাইপটা বলে দেওয়া আছে। এখানে না, এখানে। হুম, না এটা না। তাহলে এখান থেকে এটা নিয়ে যাবো আমি এটাকে। এবার আমি তিনটে এলিমেন্টারি রিয়াকশন পড়েছিলাম। একটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। একটা একটা করে দেখা যায়। জিরো অর্ডার রিয়াকশন মানে কি? যে রিয়াকশনের অর্ডার শূন্য। অর্ডার শূন্য মানে কি? কনসেন্ট্রেশন টু দি পাওয়ার জিরো আছে, মানে কনসেন্ট্রেশন টার্মটা নেই। তাহলে সেক্ষেত্রে রেট কি হবে? রেট জাস্ট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট হয়ে যাবে। এবং এখান থেকে আমি এইটাকে ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেশন রেট ল পেয়েছিলাম। সেই ইন্টিগ্রেট রেট ল থেকে দেখিয়েছিলাম, যদি বিক্রিয়াটা এরকম হয় যে এ থেকে বি, যার অর্ডার জিরো, তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ এ উইথ টাইম কি হবে? তাহলে এই রিয়াকশনটা কি? এই রিয়াকশনটা হচ্ছে ধর এ থেকে বি, যে কোনো রিয়াকশন ধর এ থেকে বি, সেখানে একেবারেই লিখে এটাকে যে এ থেকে বি, এটা জন্য দেখছি আমি। তাহলে কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম টি, সেটা কি হবে? কনসেন্ট্রেশন অফ এ অ্যাট টাইম জিরো, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মাইনাস কে টি। আর কনসেন্ট্রেশন অফ বি কি হবে? জাস্ট কে টি। এটা এখান থেকেই এটা ইন্টিগ্রেট করেছিলাম, করে এটা পেয়েছিলাম। ডিফারেন্সিয়াল রেট ল থেকে ইন্টিগ্রেট করে এটা পেয়েছিলাম। সেক্ষেত্রে যখন আমি প্লট করেছিলাম তখন কি দেখেছিলাম? যে সি এর সাথে আমি যদি টাইমকে প্লট করি কি পাবো? দেখিয়েছিলাম যে এইটা, এই সি এর সাথে যদি আমি টাইমকে প্লট করি, বা টাইমের সাথে যদি সি কে প্লট করি, তাহলে এটা লাইন যার ইন্টারসেপ্ট হচ্ছে এইটা, আর যার স্লোপ হচ্ছে মাইনাস কে। দেখিয়েছিলাম যে সি এর সাথে টি কে প্লট করলে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে সি এ জিরো, এখান থেকে নামলে আমি একটা লাইন পাবো এখানে, যার স্লোপ হবে মাইনাস কে। তাহলে এই স্লোপ মেপে আমি এর রেট কনস্ট্যান্ট বার করে নিতে পারি। কি হবে রেট কনস্ট্যান্ট? রেট কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে কে কস্ট হয়ে যাবে মাইনাস অফ স্লোপ। এর হাফ লাইফ কি দেখেছিলাম? হাফ লাইফের ডেফিনেশন কি ছিল? যে সময় আমার যে কনসেন্ট্রেশনটা পড়ে থাকে, সেটা যে কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছিলাম তার অর্ধেক হবে। তাহলে কোন সময় এটা হবে? তাহলে আমি যদি টি ইকুয়ালস টু টি হাফে ভাবি, যে সি এটা হয়ে যাবে সি এ জিরো ভাগ দুই, তাহলে টি হাফের এক্সপ্রেশন কি হবে? টি হাফের এক্সপ্রেশন আমরা দেখিয়েছিলাম, ক্যালকুলেট করে আমরা দেখেছিলাম যে টি হাফ সমান সমান বেরোয় সি এ জিরো ভাগ টু কে। সি এ জিরো বলতে আবার কি বলতে চাইছি, আবারও বলছি, এর জিরো টাইমে যে কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছি, মানে এর শুরুর কনসেন্ট্রেশন, রিয়াকশন শুরুর সময় এর কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে সি এ জিরো। তাহলে এর রিয়াকশন শুরুর সময় কনসেন্ট্রেশন যদি সি এ জিরো হয়, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের জন্য হাফ লাইফ কিভাবে নির্ণয় করতে হয়? না, সি এ জিরো ভাগ টু কে, যেখানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। আর এই ধরনের রিয়াকশন কমপ্লিট হতে কত টাইম লাগে? কমপ্লিট হতে মানে কি? মানে এইটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, যেখানে এ আর পরে থাকবে না। কমপ্লিট হতে কত টাইম লাগবে? যদি এটা জিরো হয়, তাহলে টাইমের ভ্যালু কি হবে? সি এ জিরো ভাগ কে। তাহলে সেটাই হচ্ছে টি কমপ্লিশন টাইম, কত? সি এ জিরো ভাগ কে। তাহলে হাফ লাইফ আর টি কমপ্লিশন দেখ রিলেটেড। কমপ্লিট হতে যদি সি এ জিরো ভাগ কে টাইম লাগে, তাহলে হাফ হতে কত লাগবে? সি এ জিরো ভাগ টু কে, ঠিক অর্ধেক সময় লাগবে হাফ হতে, এবং এই রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখছিলাম ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছিল? ফার্স্ট অর্ডার মানে কি? কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ওয়ান থাকবে, ঠিক আছে? তাহলে রেট ইকোয়াস টু কি হচ্ছে, যেহেতু এক্ষেত্রে এ থেকে বি, এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ওয়ান এর সাথে রেট সমানুপাতিক হবে। তাহলে রেট সমান সমান কি হবে? রেট সমান সমান হবে কে ইন্টু এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ওয়ান। ওয়ান উপরে লেখা মানে যা, না লেখা মানে তাই। এইখান থেকে আবার ইন্টিগ্রেট করে কি দেখিয়েছিলাম, যে সি এ তার এক্সপ্রেশন কেমন হবে? সি এ সমান সমান হবে সি এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। আর সিবি কি হবে? সিবি হবে সি এ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এটা আমি ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড রেটটা পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এবার সি এটাকে যদি আমি প্লট করি টাইমের সাথে, সেটা কিরকম হবে? না, সি এর সাথে টাইম এখানে আছে, তার মানে এটা এক্সপোনেনশিয়াল ডিকে হবে, এটা আমরা দেখিয়েছিলাম।
যে সি এর সাথে যদি প্লট করি তাহলে প্লটটা কিরকম দেখতে হবে, যদি সি এর সাথে আমি টাইমকে প্লট করি তাহলে এটা এক্সপোনেনশিয়াল ডিকে হবে। সহজ উপায় কি, আমি দুপাশে লগ যদি নিই, দুপাশে লগ নিলে এটা হবে লগ সি এ, এটা হবে লগ সি এ জিরো প্লাস, কারণ লগের ভিতরে গুণ আছে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, লগ সি এ জিরো প্লাস, মানে প্লাস এখানে মাইনাস কেটি হবে, ই টু দি পাওয়ারের উপর থেকে মাইনাস কেটিটা বেরোবে, তাহলে হবে লগ সি এ ইকুয়ালস টু লগ সি এ জিরো মাইনাস কেটি। তাহলে আবার যদি আমি লগ সি এর সাথে টি কে প্লট করি, মাইন্ড ইট এখানে সি এর সাথে টি কে প্লট করেছিলাম, এখানে লগ সি এর সাথে টি কে প্লট করছি, তাহলে ইকুয়েশনটা আমার কি দাঁড়াবে, লগ সি এ সেটা সমান সমান দাঁড়াবে লগ সি এ জিরো মাইনাস কেটি। তাহলে এটার সাথে যদি আমি এইটাকে প্লট করি, আবার একটা আমি লিনিয়ার ইকুয়েশন পাবো, একটা লাইন পাবো যার ইন্টারসেপ্টটা হবে এইটা, স্লোপটা হয়ে যাবে এইটা। তাহলে তাই হচ্ছে লগ সি এর সাথে টি কে প্লট করলে স্লোপ হচ্ছে মাইনাস কে। এইটার থেকে এটা আলাদা, কিন্তু ভালো করে বোঝো, এটা কিন্তু সি এর সাথে টি কে প্লট করছিলাম, এটা লগ সি এর সাথে টি কে প্লট করছি। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে লগ কনসিডারেশন অফ এ এর সাথে টাইমকে প্লট করলে স্লোপ পাই মাইনাস কে। এই রিঅ্যাকশনে হাফ লাইফ কি করে পাই, আবার আমাকে পুট করতে হয় যে সি এ ইকুয়ালস টু সি এ জিরো ভাগ দুই, হাফ লাইফের ডেফিনেশনই তাই, হাফ লাইফ মানে হচ্ছে যত সময় রিঅ্যাকট্যান্টটা অর্ধেক শেষ হয়ে যায়, মানে অর্ধেক বিক্রিয়া করে যায় অর্ধেক পড়ে থাকে। তাহলে সি এ সমান সমান সি এ জিরো ভাগ দুই হতে হলে টাইম সমান সমান কত হতে হবে, এই হচ্ছে মান, এই হচ্ছে মূল কথা। সেখান থেকে দেখিয়েছিলাম যে হাফ লাইফের মান হয় লগ টু ভাগ কে, এবং এক্ষেত্রে হাফ লাইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। হাফ লাইফে যেমন মানে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যেমন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক ভাবে যাচ্ছিল, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। হাফ লাইফের মান কি হয়, লগ টু ভাগ কে, দেখে এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন নেই কোথাও। আর এই ধরনের বিক্রিয়া কমপ্লিট হতে কত টাইম লাগে, না ইনফাইনাইট টাইম লাগে, কখনোই কমপ্লিট হয় না। একই রকম ভাবে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখেছিলাম, সেকেন্ড অর্ডার মানে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার টু থাকতে হবে, তাহলে রেট সমান সমান কে ইন্টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার টু। এখান থেকে ইন্টিগ্রেটেড রেটগুলো যখন বার করেছিলাম তখন আমি ইন্টিগ্রেটেড রেটগুলো এক্ষেত্রে কি পেয়েছিলাম, না ওয়ান বাই সি এ সমান সমান ওয়ান বাই সি এ জিরো প্লাস কেটি। সিবি একই রকম করে ক্যালকুলেট করেছিলাম, যাচ্ছি না আর। তাহলে এটা আমি কি করে প্লট করব, এটা আমি প্লট করবো ওয়ান বাই সি এর সাথে টিটাকে প্লট করবো। যদি ওয়ান বাই সি এর সাথে টি কে প্লট করি তাহলে কি পাবো, আবার একটা লাইন পাবো যার ইন্টারসেপ্ট হবে ওয়ান বাই সি এ জিরো, যার স্লোপ হবে প্লাস কে। এটা কেমন দেখতে হবে, ইন্টারসেপ্ট ওয়ান বাই সি এ জিরো, স্লোপ হচ্ছে প্লাস কে, পজিটিভ স্লোপ, তাই জন্য লাইনটা এরকম করে উঠছে। তাহলে এর স্লোপ থেকে আমি এর ডিরেক্টলি রেট কনস্ট্যান্টের মান পেয়ে যেতে পারি। এক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে হাফ লাইফ কি হয়, হাফ লাইফ টি হাফ প্রপোর্শনাল টু ওয়ান বাই সি জিরো হয়। তাহলে এই বদলটা খুব গুরুত্বপূর্ণ। জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয়, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ কনসেন্ট্রেশনের ওয়ান বাই সাথে প্রপোর্শনাল। এবং টি হাফ এর মান আমরা বের করে দেখেছিলাম, এটা হয় ওয়ান বাই কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টাইম জিরো, এবং এই বিক্রিয়াটা কমপ্লিট হতে ইনফাইনাইট টাইম লাগে। তাহলে এটা হচ্ছে আমরা যে তিনটে অর্ডার অর্ডার রিঅ্যাকশন করেছিলাম সিম্পলি, তা সেটা তার একটা বেসিক সামারি। এখান থেকে যেটা দরকার আছে, মানে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে করে নেবে, আমি যে ছোট্ট একটা জিনিস বলে দেবো, তারপরে আমি একটা দুটো অঙ্ক করবো। না না না, নেই। অ্যানিশা, না, নেই। এখান থেকে যেটা ছোট্ট জিনিস দরকার সেটা হচ্ছে যে তারা এরকম করে বলে দিল যে আহ, উম, উম, আহ, আচ্ছা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে করি, জিরো অর্ডার ক্ষেত্রে যখন পাবো তখন করবো। তাহলে তো বলছে ধর ফর আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন to complete 20%, it takes 60 seconds. How long will it take to complete 70%? তাহলে বলছে যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের 20% কমপ্লিট হতে 60 সেকেন্ড সময় লাগে।
তাহলে 70% কমপ্লিট হতে কত সময় লাগবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক পরীক্ষা খুব দেয়। তাহলে ধরো আমি ফার্স্ট অর্ডার রিয়াকশন ধর একটা লেখার চেষ্টা করছি, তো এ থেকে বি, এই ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা ধর CA0, আর এখানে এটা ধর 0 আছে, আর খানিক সময় বাদে মানে এটা t=0-তে, আর এটা ধর টি টাইমে এটা কনসেন্ট্রেশন ধর CA, এটা কনসেন্ট্রেশন ধর CB। আচ্ছা, এবার রিয়াকশনের 20% কমপ্লিট হয়েছে বলতে কি বলতে চাইছে? তাহলে ফর 20% কমপ্লিশন, 20% কমপ্লিট হতে বলতে কি বলতে চাইছে? না, এ যতটা নিয়ে শুরু করেছিলাম তার 20% শেষ হয়ে গেছে, সেটাকেই বলে 20% কমপ্লিশন, ঠিক আছে? তাহলে কি হবে সেটা? তাহলে সেক্ষেত্রে CA সমান সমান কি হবে? যতটা নিয়ে শুরু করেছিলাম তার 20% কমপ্লিট হয়ে গেছে, মানে 20/100 শেষ হয়ে গেছে। দেখ, এটা বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? পাচ্ছি। বুঝতে পেরেছি। তাহলে এটা কি হয়ে যাবে? CA0 80/100, তাহলে সেটা কি হয়ে যাবে যদি কাটাকাটি করি? 4/5 CA0। এটাকে 20 দিয়ে কাটলে 4 হবে, এটাকে 20 দিয়ে কাটলে 5 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি জানি? এখন জানি, এখন for a first order reaction, এবার আমাকে ইন্টিগ্রেটেড রেট লটা ব্যবহার করতে হবে, যে CA সমান সমান CA0 ইন্টু e⁻KT। তাহলে এটা যদি ব্যবহার করি আমি, আমি কি জানি? এই এই পরিমাণ তৈরি হবে, এই পরিমাণ আসতে, সি এর মান এইখানে আসতে টাইম সমান সমান 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে যখন আমি করে বলি যে যখন CA সমান সমান 4/5 CA0, মানে 20% যখন কমপ্লিট হয়েছে, তখন T সমান সমান কত? 60 সেকেন্ড। তাহলে এইটাকে আমি ব্যবহার করবো, ব্যবহার করে কি পাবো এখান থেকে? দেখ, সি এর মান জানি CA0 সাপেক্ষে, টি এর মান জানি, আমাকে কে এর মানটা পেতে হবে, রেট কনস্ট্যান্টের মানটা পেতে হবে। এবার এই রেট কনস্ট্যান্টের মান ইউজ করে আমি 80% বা 70% কমপ্লিট হতে কত টাইম লাগে সেটা বার করবো। কি করে করবো সেটাই দেখাচ্ছি। তাহলে আমি যদি বসিয়ে দিই সি এর জায়গায় 4/5 CA0, সেটা কি হয়ে যাবে? CA0 e⁻KT। তাহলে দুপাশ থেকে CA0 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 4/5 সমান সমান e⁻KT। তাহলে এবার যদি দুপাশে আমি লগ নিয়ে নিই, কি পড়ে থাকবে? লগ 4/5, লগ মানে কিন্তু এখানে ln, ঠিক আছে, যার বেসে ই রয়েছে, সেটা কি পড়ে থাকবে? -KT। তাহলে ln 4/5, টি এর মান কি জানি আমি? 60 সেকেন্ড। তাহলে কে এর মান কি হবে? -1/60 লগ 4/5 সেকেন্ড টু দি পাওয়ার -1। কেন সেকেন্ড টু দি পাওয়ার -1 হচ্ছে? এই 60 সেকেন্ড দিয়ে আমি ভাগ করছি এদিকে, তাহলে সেকেন্ডটা উপরে চলে যাবে, -1 হয়ে যাবে না? দেখ, বুঝতে পারলি না বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। পেরেছি। আচ্ছা, তাহলে কে এর মান পেয়ে গেলাম। এবার আমাকে 80% কমপ্লিশনে কত টাইম লাগে সেটা বার করতে হবে। তাহলে আবার যদি বোঝার চেষ্টা করি, সরি, 70% কমপ্লিশনে চেয়েছিল, তাহলে 70% কমপ্লিশন মানে এ কতটা পড়ে থাকবে আমাকে বল দেখি, সি এর সমান কত হবে? 70% যখন কমপ্লিট হয়েছে তখন সি এর মান কি হবে বল, কি করে লিখবো আমি? ওই CA0 CA0 বল। 1 - 70/100 করতে হবে নাকি? হ্যাঁ, 1 - 70/100, বা একেবারে লিখতে পারিস CA0 ইন্টু 30/100, এরকম করে লিখতে পারিস, কারণ 70% হয়ে গেছে, মানে 30% পড়ে আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ। 3/10 CA0, ঠিক আছে? তাহলে আবার আমি ওই কোয়েশনটা নেব, CA সমান সমান CA0 e⁻KT। তাহলে এক্ষেত্রে আমার CA কত হবে? CA হচ্ছে 3/10 CA0, CA0টা অ্যাজ ইট ইজ থাকলো, e⁻KT থাকলো এরকম করে। তাহলে আবার CA0 দুপাশ থেকে কেটে গেল, তাহলে 3/10 সমান সমান e⁻KT। তাহলে আবার লগ নিয়ে নিচ্ছি দুপাশে, তাহলে 3/10
ইকুয়ালস টু মাইনাস কেটি। এবার কে এর মান আমি জানি, কে এর মান আমি আগে বার এই এই করেছিলাম। যে লক এলিমেন্টটা আনছে, এটাও কিছু আগেকার দিনের মতো মানে পাশে লিখে দেবো না কোনো কিছু লিখতে হবে? না, দরকার শুনে দরকার নেই। তাহলে কে এর মান কি করে পেলাম আমি? মাইনাস কে এর মান কি পেয়েছি আমি? কে এর মান পেয়েছি এই জিনিসটা। তাহলে এটাকে আমি নিয়ে আসার চেষ্টা করি কপি করে। আর এটা আমার কে এর মান, তার সাথে আমার টি গুণ আছে। তাহলে টি সমান সমান কি হয়ে যাবে? লগ 3/10 ভাগ, এটা বুঝতে পারছি এই মাইনাসের মাইনাসের কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1/60 লগ 4/5 সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলেই টাইম বেরিয়ে যাবে মান। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। একদম। তাহলে এই ধরনের অঙ্ক যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেয়, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট হতে 20% কমপ্লিট হতে এত টাইম লেগেছে, তাহলে এত পার্সেন্ট কমপ্লিট হতে কত টাইম লাগবে। তাহলে প্রথম কমপ্লিশন থেকে ওটার থেকে আগে কে বার করে নিতে হবে, তারপরে ওই কেটাকে ইউজ করে টাইমটা বার করতে হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হ্যাঁ। হুম। বেশ, তাহলে এবার এই সংক্রান্ত একটা অঙ্ক করা যাক। আগের দিন আমরা যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটাই যাওয়া যাক একবার। হ্যাঁ, এই অঙ্কটা, এই অঙ্কটা একবার পর। আমরা আরেনিয়াসের সূত্রের সাপেক্ষে এই অঙ্কটা ইউজ করেছিলাম, এই অঙ্কটা একবার পর। কেউ একজন পর তোরা। The first order rate constant তাহলে রিঅ্যাকশনটা A ফার্স্ট অর্ডার বলে for দিয়েছি, the ঠিক আছে? A পর। for the decomposition of gaseous substances follows the equation হুম log K ব্র্যাকেটে minute to the power -1 হুম equal to 33.91 minus 1800 by T, হুম T for হুম, হুম। temperature. তাহলে এবার বলেছে প্রথম, তাহলে কি বলেছে, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ঘটছে। এটা আমরা আরেনিয়াসের সূত্র করতে গিয়ে অঙ্কটা শিখেছিলাম। যেটা ফার্স্ট মানে আরেনিয়াস সূত্রটা কি সংক্রান্ত ছিল? রেট কনস্ট্যান্ট সংক্রান্ত ছিল। তাহলে সেখান থেকে আমরা দেখেছিলাম মানে একটা পার্ট অফ দ্য অঙ্ক করেছিলাম, এই 2 নম্বর অঙ্কটা করেছিলাম, ক্যালকুলেট দি এনার্জি অফ অ্যাক্টিভেশন। সেটা আমরা পরে যাচ্ছি, আপাতত ওটা তো করেছি আমরা। ফার্স্ট পার্টটা কি বলেছে যে হাউ লং উইল ইট টেক ফর 1 মোল টু ডিকম্পোজ 75% অ্যাট 227 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 1 মোল নিয়ে যদি আমি শুরু করি, তার 75% ভাঙতে কত সময় লাগবে 227 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটা কি করে করব? আমাকে রেট কনস্ট্যান্ট এখান থেকে বার করতে হবে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টটা যদি বার করতে পারি, তাহলে অনেকগুলো কাজ আমার সহজ হয়ে যাবে। তাহলে রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমাকে এইখান থেকে দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে কি লাগবে রেট কনস্ট্যান্ট বার করতে? যদি এখান থেকে দেখি রেট কনস্ট্যান্টের মান বার করতে একমাত্র টেম্পারেচার লাগবে। টেম্পারেচারের মানটা বসিয়ে দিলে আমি রেট কনস্ট্যান্টের মানটা পেয়ে যাবো। তাহলে করার চেষ্টা করি এখান থেকে। তাহলে কি বলে দিয়েছে আমাকে? লগ কে, আমার মনে মনে আছে এটা কোন ইউনিটে আছে, এখানে ইউনিটটাই বলে দিয়েছে, মিনিট ইনভার্সে আছে, ঠিক আছে? তাহলে লগ কে সেটা সমান সমান কি হবে, কত বলে দিয়েছে এখানে? 33.91 মাইনাস 1800 ভাগ টি। তাহলে 33.91 মাইনাস 1800 ভাগ টি। তাহলে এবার টি কস্ট কত বলছে? 227 ডিগ্রি সেলসিয়াস। আমি জানি যে এই টিটা সবসময় আমাকে কেলভিনে বসাতে হয়। তাহলে এটা কত কেলভিন হবে? 227 যোগ 273 কেলভিন। তাহলে এটা কত হবে? 500 কেলভিন। তাহলে লগ কে এর মান কি বেরোবে? লগ কে সমান সমান 33.91 মাইনাস 1800 ভাগ 500। এটা কত বেরোবে? 33.91 মাইনাস 18 ভাগ 5 করলে কত হয়? 3.6। এটা কত হবে? 30.31। এটা লক্কের মান। তাহলে কে এর মান কত হবে? e⁻³ 30.31। আচ্ছা, আমি লক্কের মান যদি পেয়ে যাই তাহলে আমার দরকার নেই ওটা করার। থাক, আমি লক্কেরই ব্যবহার করবো এটাকে। শুধু জানবো যে এর ইউনিট, কে এর ইউনিট এখানে থাকবে min²-1। ঠিক আছে? এবার দেখ আমি এখানে কিভাবে করব, ঠিক আগের অঙ্কটার মতোই করবো। আবার এখানেই যাবো যে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন
আমি কি জানি? সি এ সমান সমান সি এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে। উম, দাঁড়া। আচ্ছা, এটা মানটা বার করে নিলে সুবিধা হবে তাহলে। আচ্ছা, লগ কে দিয়েছে দিদা? আচ্ছা, তাহলে লগ কে দিয়েছে মানে এখানে কে মান কি হবে তাহলে? লগ দেওয়া মানে হচ্ছে এর বেসে 10 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 30.31। আর কে ইউনিট আমাকে কি বলে দিয়েছিল? কে ইউনিট আমাকে বলে দিয়েছিল মিনিট ইনভার্স। এখান থেকে আমাকে কে ইউনিট বলে দিয়েছিল মিনিট ইনভার্স, মিনিট টু দি পাওয়ার -1। তাহলে এবার আমি কে এর মান এখান থেকে পেয়ে গেলাম। আরে, মনে হচ্ছে কিছুটা ভুল করছি। উম, উম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য এটা এবার আমাকে বলেছে 75% কমপ্লিট হতে হবে। ঠিক আছে, তাহলে 75% কমপ্লিট হওয়া মানে কি? আচ্ছা, আরেকটা জিনিস বলেছে এখানে আমাকে, যদি ওটা খুব দরকার নেই, বাট 1 মোল বিক্রিয়াটা ঘটছে, বা 1 মোল নিয়ে শুরু করলে তার 75% কমপ্লিট হতে হবে। তাহলে 1 মোল নিয়ে শুরু করা মানে কি? সি এ জিরো এইটার মান হচ্ছে 1 মোল। ঠিক আছে, তাহলে সি এ জিরোর মান হচ্ছে 1 মোল। 75% কমপ্লিট হতে যদি হয় তাহলে সি এর মান কি হবে একটু বল ভেবে। 75% কমপ্লিট করতে হলে তো 1/4 তো। হ্যাঁ, তাহলে সেটা ভেঙে লিখলে কি হবে? সি এ জিরো 1 - 75 1 - 100। 1। ঠিক আছে, তাহলে সি এ জিরোর মান আমি জানি 1, আর 1 - 75/100 মানে হচ্ছে 25/100। তার মানে বেসিক্যালি 1/4 এটা হবে। যার হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 1/4 সমান সমান 1 × e⁻কে × টি। তাহলে আবার আমি দুপাশে লগ এলএন নেব, তাহলে এলএন 1/4 সমান সমান কি হবে? এলএন 1 দিয়ে গুণ করলে তো ওটা গুণ হয়ে যাবে, নর্মাল এক আর থাকবে না, সরি এলএন না, এখানে জাস্ট পড়ে থাকবে মাইনাস কেটি। তাহলে এবার আমি কে এর মান জানি, এখান থেকে কে এর মান জানি, এইটার মানে আমি ক্যালকুলেটরে বসে ক্যালকুলেট করতে পারবো। তাহলে টি এর মান আমি এখান থেকে পেয়ে যাবো ডিরেক্টলি। সেটাই চেয়েছে যে 75% কমপ্লিট হতে কত টাইম লাগবে, এই টিটা কোন ইউনিটে আসবে। কেটা যেহেতু মিনিট ইনভার্সে আছে, কেটা দিয়ে যখন এখানে ভাগ করব, মিনিট টু দি পাওয়ার -1টা উপরে চলে গিয়ে মিনিট হয়ে যাবে, তাহলে এই টি এর মানটা আমার মিনিটে আসবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যেভাবে জেনারেলি অঙ্কগুলো দেয় সেটা হচ্ছে তোকে রেট কনস্ট্যান্টটা জেনারেলি বার করতে হয়। এবার রেট কনস্ট্যান্ট বার করার জন্য নানান পদ্ধতি দিতে পারে। একটা পদ্ধতি না আগে দেখালাম, যে বলে দিল যে 20% কমপ্লিট হতে এত টাইম লাগছে, ওখান থেকে আমাকে রেট কনস্ট্যান্ট বার করতে হচ্ছে। এক্ষেত্রে কি দিয়ে দিয়েছে? এক্ষেত্রে ডিরেক্টলি রেট কনস্ট্যান্টের একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফর্ম দিয়ে দিয়েছে, ওখানে টেম্পারেচারের মান বসিয়ে রেট কনস্ট্যান্ট বার করতে হবে। কখনো কখনো হাফ লাইফ বলে দিতে পারে। হাফ লাইফ যদি বলে দেয় তাহলে হাফ লাইফের সাথে কে সম্পর্ক কি হয়? লগ টু ভাগ কে। তাহলে হাফ লাইফ যদি বলে দেয় এখান থেকে আমি কে বার করতে পারবো। তাহলে নানান ভাবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তোকে কে বার করার একটা উপায় বলে দেবে নানান রকম, দিয়ে তোকে বলবে যে এত পার্সেন্ট হতে কত টাইম লাগছে। তার প্রতিটার প্রক্রিয়া হচ্ছে এটাই, যখনই আমি কে এর মান পেয়ে যাবো সে যেভাবেই পাই, তারপর আমাকে এই ইকুয়েশনটা ব্যবহার করি, কে এর মান বসিয়ে আর সি এ জিরোর মান বসিয়ে টাইমটা বার করতে হবে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। হুম। আচ্ছা, আর একটু দুটো অঙ্ক প্র্যাকটিস করি তাহলে আর একটু বড় বড় হওয়া যাবে। দাঁড়া। হুম, কোথায় গেল বলতো? ইচ্ছা।
বার করে রাখলাম কোথায় এগুলো? ও আচ্ছা, এই যে। হুম, এই প্রশ্নটাকে নেওয়া যাক। বলেছে শূন্যতম বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে বল, একটু আগে মানে পড়লাম শূন্যতম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, সরি। শূন্য ক্রম বিক্রিয়া মানে হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, ক্রম মানে হচ্ছে অর্ডার, ঠিক আছে? তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার দুটো বৈশিষ্ট্য বল, এখানে এটা দেখেই বলার চেষ্টা কর। এটা দেখেই বলার চেষ্টা কর, এখানে জিরো অর্ডার রিয়াকশনটা। ওই বিক্রিয়ার হার মানে ঘনত্বের উপর নির্ভরশীল, মানে হয় না। হয় না। আরেকটা কি বল, আকাশ বল একটা। আর হচ্ছে যে মানে এই বিক্রিয়াটি শেষ মানে জিরো অর্ডার রিয়াকশন হুম। শেষ হবে, এটা নির্ভর করবে হচ্ছে এটির মানে বিক্রিয়কের প্রাথমিক ঘনত্বের উপরে, হুম। তার সমানুপাতিক হবে হ্যাঁ। বা তাহলে নির্ভর করবে। এটা বেটার বেটার বলা ভালো। আচ্ছা ঠিক আছে, ওরকম করে বলতে পারি। আমি কয়েকটা লিখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোর পরীক্ষায় যেটা মন চায় লিখবি, ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে যে এই ধরনের বিক্রিয়ার হার, বিক্রিয়ার রেট বিক্রিয়কের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না, বিক্রিয়কের ঘনত্বের উপর নির্ভর করে না। দু নম্বর কি, এই ধরনের বিক্রিয়া একটা বলতে পারি সসীম সময়ে শেষ হয়। আর কি বলতে পারি, তুই যেটা বললি যে এই ধরনের বিক্রিয়া, ওটাকে আমি দুটো আলাদা আলাদা ভাবে বলতে পারি, যে এই ধরনের বিক্রিয়ার অর্ধ আয়ু বা হাফ লাইফকে বাংলায় বলে অর্ধ আয়ু, ঠিক আছে? এটাই মানে হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ বিক্রিয়কের ঘনত্বের বা বিক্রিয়কের প্রাথমিক ঘনত্বের সাথে, প্রাথমিক ঘনত্বের সাথে সমানুপাতিক। আর তুই আকাশ যেটা বললো সেটাও বলতে পারি আমি ডিরেক্টলি, যে এই ধরনের বিক্রিয়া শেষ হতে যে সময় লাগে, শেষ হতে প্রয়োজনীয় সময়, সেটাও বিক্রিয়কের প্রাথমিক ঘনত্বের সাথে সমানুপাতিক। তাহলে চারটে বৈশিষ্ট্য বলে দিলাম, পরিষ্কার? হুম। হুম। বেশ, আরেকটা প্রশ্ন নেওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নটা সিম্পল করা যাবে এটাকে। পরের প্রশ্নটা পর। লাইন এ ও বি এর বিক্রিয়ায় এর সাপেক্ষে ক্রম হলো এক এবং বি এর সাপেক্ষে ক্রম হলো দুই। হুম। যদি এ ও বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি বাড়বে? হুম। তাহলে এর সাপেক্ষে ক্রোম যদি এক হয় আর বি এর সাপেক্ষে ক্রোম যদি দুই হয়, তাহলে রেট সমান সমান কি লিখতে পারি? রেট প্রপোর্শনালটা কি লিখতে পারি আমি? এন এ ইন্টু এন। কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কত লিখবো? এবার ওয়ান ওয়ান। আর ইন্টু কনসেন্ট্রেশন অফ হ্যাঁ। বি এর সাথে দুই। 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 তাহলে ধরি। আচ্ছা, তাহলে এটা থেকে আমি লিখতে পারি যে রেট সমান সমান কে এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এক, বি এর কনসেন্ট্রেশন স্কোয়ার। তাহলে এইবার যদি আমি রেট মানে এ এর কনসেন্ট্রেশনকে ডাবল করি, বি এর কনসেন্ট্রেশনটাকেও ডাবল করি, ঠিক আছে? তাহলে এরকম করে যদি বলি যে ধরি এ প্রাইম সেটা হচ্ছে 2 কনসেন্ট্রেশন অফ এ, আর বি প্রাইম সেটা হচ্ছে 2 কনসেন্ট্রেশন অফ বি। তাহলে নতুন রেট কি হবে? নতুন রেট সেটা সমান সমান কি হবে? আবার ওখানে বসাবো
এ এ প্রাইম বি প্রাইমের স্কোয়ার হয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম। দেখ, না বুঝতে পারলে বল কিন্তু। বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। তাহলে এ প্রাইমের জায়গায় আমি কি বসাবো? 2 গুণ এ। বি প্রাইমের জায়গায় কি বসাবো? 2 গুণ বি তার স্কোয়ার। তাহলে কি হয়ে গেল এটা? 2, একটা 2 ওখান থেকে এলো, আরেকটা 2 এর স্কোয়ার ওখান থেকে এলো। এ এ বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল? 2 দুগুণে 4, দুগুণে 8। তাহলে এটাই তো আমার ছিল পুরোনো রেট। এটাই তো আমার পুরোনো রেটটা ছিল, আগের রেটটা। ঠিক আছে, হুম। তাহলে এরকম করে বলি। তার মানে এটা কি দাঁড়ালো? 8 গুণ পুরোনো রেট। তাহলে তাহলে যদি এ এর ঘনত্ব দ্বিগুণ করি আর বি এর ঘনত্ব দ্বিগুণ করি, তাহলে রেট কত গুণ হচ্ছে তাহলে? 8 গুণ। 8 গুণ। তাহলে সুতরাং রেট 8 গুণ হবে। দেখ, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না বল কিন্তু। হুম হুম, যাচ্ছে। তাহলে এটা বুঝেছি। এটা কি করে করতে হয়? এটা এই ধরনের ইকুয়েশনটা ব্যবহার করবো। যদি ক্রোম আমাকে বলে দেয়, তাহলে আমাকে রেটের এই ধরনের ইকুয়েশনটা ব্যবহার করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর অঙ্ক দেখার চেষ্টা করি। আর এর সমীকরণ আপাতত পরে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কটা পড়। একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান আর ধ্রুবক থ্রি মানে কি? পয়েন্ট ফাইভ হুম, কে একটা লাইন পড়বি, তারপরে বল। 3.5 × 10⁻³ মিনিট টু দি পাওয়ার -1। ভালো। আচ্ছা, তাহলে আগে বল এখান থেকে কি কি ইনফরমেশন পেলাম। তাহলে প্রথম কথা হচ্ছে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। হুম। আচ্ছা, হার ধ্রুবক বলতে কিসের মান বলে দিয়েছে? কে। কে। তাহলে কে সমান সমান কি লিখবো? 3.5 10⁻³ মিনিট টু দি পাওয়ার -1 m⁻1। ছোটখাটো লিখছি, মিনিট টু দি পাওয়ার -1। তাহলে ঠিক আছে, তারপরে পর। হ্যাঁ হ্যাঁ। বিক্রিয়াটির অর্ধায়ুকাল নির্ণয় করো। অর্ধায়ুকাল। তাহলে অর্ধায়ুকাল কি হবে? তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য, হাফ লাইফ। হ্যাঁ, হাফ লাইফের এক্সপ্রেশন কি হয়? ফর ফার্স্ট অর্ডার, 0.693/k। হ্যাঁ ওটা বলতে পারি, যা খুশি। ফার্স্ট অর্ডার রিয়াকশন ln²/k। পি হাফ সমান সমান ln 2/k, বা ওটাকে বলতে পারি 0.693/k। তাহলে কে কত দিয়ে দিয়েছে? 3.5 ইন্টু 10⁻³ মিটার, মিনিট মিনিট টু দি পাওয়ার -1। এটা মিনিটই লিখি, জানো মিটার দ্বারা হয়। মিনিট টু দি পাওয়ার -1। তাহলে এটা করবি, অঙ্ক করে যা হবে কত আসবে, এটা মিনিটে আসবে। আচ্ছা, করি আমরা। হ্যাঁ হ্যাঁ। কর তোরা কর, ক্যালকুলেটার চালা, বল কত হবে সব করে বল। মা গো মা। একটু বেশি। দাঁড়াও, এক সেকেন্ড। হুম। আহ, 6,930। তাই বেটা, বলবার বলছিস, এই উত্তর দাঁড়াও 200 দাঁড়াও, আমি বলছি। 6,930/35। দেখে করি আমি। 6,930 ভাগ 35, 198।
198 হলো তাহলে টি হাফ এর মান। তারপরে পার্টটা কি চেয়েছে? এই বিক্রিয়াটিতে বিক্রিয়কের পারমাণবিক গারত্ব দ্বিগুণ করলে অর্ধায়ুকাল কেমন ভাবে পরিবর্তিত হবে? বলতে কি? এই বিক্রিয়াটিতে পারমাণবিক গারত্ব A0 দ্বিগুণ হবে। বল একটু বুদ্ধি করে, একটু বুদ্ধি লাগালেই আচ্ছা হবে। না, এটা এটা যা যা বেরিয়েছে সেটাই হবে, তার কারণ এর উপর মানে প্রাথমিক ঘনত্বের উপর নির্ভরশীল নির্ভর নয়। করে। হ্যাঁ, তাহলে হুম। যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাই অর্ধায়ুকাল প্রাথমিক গারত্বের উপর নির্ভরশীল নয়। তাই জন্য এর অর্ধায়ুকালের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি লিখবো? যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশনের অর্ধায়ুকাল প্রারম্ভিক গারত্বের ওপর নির্ভরশীল নয়, তাই প্রারম্ভিক গারত্ব দ্বিগুণ করলে টি হাফের কোনো বদল ঘটবে না। সুতরাং টি হাফ সমান সমান 198 মিনিটই থাকবে। পরিষ্কার? কঠিন লাগছে না তো নাকি? না না, না। পারলাম তো, তাহলে আর কঠিন লাগলো কি করে? সে তো ধাক্কা দিতে হলো একটুখানি, যেটা হয়ে গেল তাহলে। আর কি আছে? আচ্ছা, এটা পরের দিন করবো আমরা, এটাও পরের দিন। এটা তো বুঝতে পারছি, তাও এখানে নিয়ে নিচ্ছে আমি এটা। পড়ান করে পড়, পড়ো একটি পড়ো। শূন্যতম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। উদ্ধৃতিটির সপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। হুম, তাহলে কি করবি? তাহলে ডিরেক্টলি এক্ষেত্রে জিরো দরের রিয়াকশনে ইন্টিগ্রেটেড রেট লটা নিয়ে শুরু করবি, ঠিক আছে? তাহলে এরকম করে বলবি যে ফর জিরো অর্ডার রিয়াকশন সি এ সমান সমান সি এ জিরো মাইনাস কেটি। এটা ছিল জিরো অর্ডার রিয়াকশনের ইন্টিগ্রেটেড রেট ল, ঠিক আছে? যেখানে হুম সি এ জিরো হচ্ছে প্রাথমিক গারত্ব, এটা হচ্ছে এখানে যে কোনো এরকম করে সমীকরণ লিখলে বলে দিবি কোনটা কি বোঝাচ্ছে, ঠিক আছে? কে হচ্ছে আর ধ্রুবক, টি হচ্ছে টাইম, আর সি এটা হচ্ছে টি টাইমে গারত্ব। এবার কি বলবি? যে যখন টি সমান সমান টি হাফ, তখন টি হাফ বলতে কি বোঝায়? তখন সি এ সমান সমান কি হবে? সি এ জিরো ভাগ দুই। টি হাফ ডেফিনেশনই তাই, যে অর্ধায়ুকাল মানে হচ্ছে যখন প্রাথমিক গারত্বের অর্ধেক পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে বসাবি সি এ জিরো ভাগ দুই সমান সমান সি এ জিরো মাইনাস কেটি, সরি কে টি হাফ। তাহলে এখানে এরকম করে কি পাবি ফাইনালি দেখবি? টি হাফ সমান সমান আসবে সি এ জিরো ভাগ টু কে, ঠিক আছে? সুতরাং টি হাফ প্রপোর্শনাল টু সি এ জিরো হয়ে গেল। তাহলে এটুকু বলে দিলেই হয়ে যাবে। হুম পরিষ্কার? হুম হুম। হুম। পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, আর কি আছে এটা পরে? হুম, এই অঙ্কটা করে আজ কেটে পড়বো।
আচ্ছা, পরের অঙ্কটা বলো। 25 ডিগ্রি উষ্ণতায় N2O5 এর ভাঙন বিক্রিয়ার অর্ধায়ু 2.05 × 10⁴ এবং ইহা প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, অ- পর। আচ্ছা, হ্যাঁ, বিক্রিয়াটির ক্রম কত হবে? আর আচ্ছা, একটা একটা করে বল, বিক্রিয়াটি কোন কত হবে তাহলে। তানিশা বল দেখি। প্র- প্রথম কোণ। প্রথম কম কেন? কারণ অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, তাহলে হুম, যেহেতু অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, সুতরাং বিক্রিয়ার ক্রম সমান সমান এক, বা প্রথম ক্রম। হ্যাঁ, তারপরে বল, তারপরে অংশ কিভাবে করবো পর। N2O5 এর 80% ভাঙন হতে কত সময় লাগবে? আচ্ছা দেখ, আবার সেই একই জিনিস যেটা তোকে বললাম, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কে বার করার একটা উপায় বলে দেবে, বলে দিয়ে বলবে এত পার্সেন্ট ভাঙতে কত সময় লাগবে। তাহলে কে বার করার ক্ষেত্রে উপায় কি বলেছে? করলি তো একটু আগে, ওই তো অর্ধায়ুটা বলে দিয়েছে তো। অর্ধেকটা বলে দিয়েছে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক সমান সমান log 2 ভাগ অর্ধায়ু। তার মানে a সমান সমান log 2 ভাগ t½ তার মানে log 2 এর মান হচ্ছে 0.693, আর t½ এর মান কত বলে দিয়েছে? 2.05 × 10⁴ তাহলে 2.05 × 10⁻⁴। আচ্ছা, বলছি মিনিটে দিলে আমি মিনিটেই রাখবো, আর সেকেন্ডে দিলে সেকেন্ডেই উত্তর বার করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার যে ইউনিট সেই ইউনিটই বার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিছু একটা মান বেরোবে কে এর সেকেন্ড ইনভার্সে, ঠিক আছে। আনিসা বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এবার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি? প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বল, ইন্টিগ্রেটেড রেটটা বল। ওই তো CA = হুম, CA0 তারপর e⁻−kT। -kt। তাহলে এবার আমি কত বলেছি, কত পার্সেন্ট ভাঙন বলেছে আমাকে? 80% ভাঙন। 80%। তাহলে 80% ভাঙনের জন্য সি এটা কি হবে বল? ওয়ান সিএ বাই জিরো। টু হুম, 1/2। 1 - 80/100, ঠিক করে বল। হুম, তার মানে CA0 × 20/100, তার মানে 1/5 × CA0, ঠিক আছে। তাহলে এবার করবো ওখানে, তাহলে CA সমান সমান CA0 e⁻−kT, এখান থেকে 1/5 ভাগ CA0, এটা হচ্ছে CA0 e⁻−kT। এখান থেকে নর্মালি আমরা যেরকম করে করলাম সেরকম করে করবো, আর দেখাচ্ছি না। ওই এর লগ মান, ফগ নিয়ে করে দেবো, ঠিক আছে। হ্যাঁ টি এর মান। আচ্ছা, এই অঙ্কগুলো করার একটা সিম্পল উপায় আছে, ঠিক আছে, বা সিম্পলার উপায়, যাতে মানে লাইনটা একটু কম লিখতে হবে, ঠিক আছে। যেটা নিয়ে শুরু করবি সেটা হচ্ছে যে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইন্টিগ্রেটেডটাকে এভাবে লিখে শুরু করবি, CA/CA0 সেটা সমান সমান e⁻−kT, ঠিক আছে। প্রথম কথা এভাবে শুরু করবি, এটা এটার মধ্যে কোটা পার্থক্য নেই, এটা বুঝতে পারছিস তো? এটা মানে জাস্ট এটাকে ভাগ করে লিখেছে। হুম 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 হুম। এবার কে এর মান ডিরেক্টলি বার করার দরকার নেই। আচ্ছা, এবার কি লিখবি, যে ফর 80% রিয়াকশন। আচ্ছা, এইটা মানে কি বলতো? কতটা নিয়ে শুরু করেছিলাম এটা নিচে আছে, কতটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে কতটা পড়ে আছে ভাগ কতটা নিয়ে শুরু করেছিলাম,
সি এ মানে হচ্ছে টি টাইম বাদে কতটা পড়ে আছে, সি এ জিরো মানে কতটা নিয়ে শুরু করেছিলাম বা টি ইকুয়ালস টু জিরোতে কতটা ছিল, ঠিক আছে? তাহলে 80% রিয়াকশনের জন্য যতটা নিয়েছিলাম ভাগ, sorry, যতটা পড়ে আছে ভাগ যতটা নিয়ে শুরু করেছিলাম, সেটা মানে কি? সেটা মানে জাস্ট 100 - 80 ভাগ 100। হুম 80% চলে গেছে, তাহলে কতটা হুম পড়ে আছে? হুম 80, তাহলে এটা হচ্ছে জাস্ট 20/100, মানে 1/5। এবার কি করবি, 1/5 সমান সমান e⁻ বুঝে গেছি। এইবার কি করবি, কেটাকে ডিরেক্টলি বার করবি না, কেটাকে এখানেই বসিয়ে দিবি। এটা কি জানিস, log 2/t½ গুণ 2। এবার কি করবি, এবার জাস্ট এখানে দুপাশে তার লগ নিয়ে নিবি, তাহলে এটা হয়ে যাবে log 1/5। আচ্ছা আমি লগটা নিয়েই দেখাচ্ছি, কারণ ডিরেক্টলি দা এরকম করে করতে হবে না, কি করে। তাহলে এবার দুপাশে লগ নিবি আগে, এটা হলো -kt, লগের বেসে কিন্তু আছে, খেয়াল রাখবি। আচ্ছা এইবার ডিরেক্টলি তুই এটাকে বার্ন না করে ডিরেক্টলি লিখে দিবি log 2/t½ টু টি। তাহলে এবার টি এর মান কি বেরোবে, এটাকে আর এখানে লিখছি না, তাহলে টি এর মান বেরোবে t½ গুণ log 1/5 ভাগ log 2, এখানে একটা মাইনাস। দেখ এটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না, এখান থেকে এটা করাটা। হুম, বুঝতে পেরেছি। টি ইকুয়াল টু ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার জাস্ট টি এফ হুম এখানে বসাবি, টি এফ এর মান কত দিয়েছে, এফ এর মান দিয়েছে 2.05 × 10⁴ ঠিক আছে? তাহলে -2.05 × 10⁴ log 1/5 log 2। এখান থেকে ডিরেক্টলি তুই মানটা সেকেন্ডে বেরিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বাঁচলো কোথায়, দুটো জায়গায় বাঁচলো আমার অঙ্কটা, মানে বাঁচলো মানে লিখতে কম হলো। একটা হচ্ছে আমি ডিরেক্টলি এখান থেকে এটা লিখে নিলাম 80% ভাঙার জন্য, এটা CA/CA0 করে লিখলাম, এতে আমার সুবিধা হয় করতে। আরেকটি বলে আমি কে টাকে বার করলাম না, আমি কে টাকে ডিরেক্টলি এখানে টি½ হিসেবে যে কে সম্পর্কটা ছিল সেটা দিয়ে এখানে বসিয়ে দিলাম, যেহেতু আমি টি½ জানি। 4 minutes, ওকে। তাহলে আমি এক্ষেত্রে ডিরেক্টলি টি হাফ এর সাথে কে সম্পর্কটাকে বসিয়ে দিলাম, কেটাকে আলাদা করে বার করলাম না, কারণ কেটা আমার আলাদা করে চাইনি, ঠিক আছে? তাই জন্য আমি ডিরেক্টলি এখান থেকে বার করতে পারি। এই পদ্ধতিটা আর এই পদ্ধতির মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু পদ্ধতিগতভাবে একই পদ্ধতি, যদি এখানে লিখতে একটু বেশি হলো আমাকে, কেটাকে বার করতে হলো, দেন কে মান বসাতে হলো। আমি করিনি, আমি ডিরেক্টলি কে এর সাথে টি হাফের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে ওখানে বসিয়ে দিয়েছি। আরেকটা কি সুবিধা নিয়েছি, আমি CA/CA0 করে লিখেছি, যাতে আমার এটা ডিরেক্টলি চলে আসে। বোঝা গেছে না বোঝা যায়? হ্যাঁ হুম, বুঝতে পেরেছি। দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ln 1/5 আর ln 2 আছে, এটার মানটা বার করবো কি করে? এটা কিভাবে রেখে দেবো? ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর অ্যালাউড তো, তুমি অ্যালাউড না? মানে সেটা আচ্ছা ক্যালকুলেটর নিয়ে যেতে হবে তো। হুম হুম। জানি না এটা। করে নিস। তাহলে মানে সেটা না হলেও কি করে করা যায় সেটাও বলে দেবো, কিন্তু আগে জিজ্ঞেস করে নিস ক্যালকুলেটর অ্যালাউড কিনা। ঠিক আছে। হুম, ঠিক আছে বেশ, তাহলে আজকে আমরা এখানে থামছি, ঠিক আছে? হুম, তাহলে পরবর্তী ক্লাসকে ওই মানে আমাদের 14। ডেট ঠিক করা যখনই হবে তো। হুম হুম হুম। ঠিক ঠিক আছে। আছে ঠিক হুম, আছে। হুম, হুম। টাটা। এখন কি পরের মিটিং এ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 মিনিটই বলে গেল। হ্যাঁ। হুম, দাদা তুমি তুমি কি কোথায় আছো, বাড়িতে না মানে ইউনিভার্সিটি? আমি অফিসে আছি, দেখ আরেকজন এসছে বিরক্ত করতে, দেখ। আবার এসছে, কৌশিক দ্বারা ক্লাসেও খালি আসে। যা যা যা। আর এই এক লেখাটাই লিখবে। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। হুম।